ইমিউনোলজি শুরু করার পরে প্রথম থেকে একটা টার্ম পেয়ে গেছিলাম অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। আজকে অ্যান্টিজেন পড়াবো। তো অ্যান্টিজেনের পাশাপাশি আরেকটা টার্ম আছে, ইমু ইমুন প্লাস ওজেন। কি বোঝায় এটা? এনি সাবস্টেন্স capable of producing an specific immune response, either humoral or cell-mediated or both, mediated by T cell or B cell or both, is called immunogen. তাহলে একটা সাবস্টেন্স হলো কি ইন্ডিউস করে, তো কি করে ইমিউন রেসপন্স করে, স্পেসিফিক ইমিউন। দেখো, ইমিউন রেসপন্স করবে কি, স্পেসিফিক ইমিউন রেসপন্স করে। সেটা করবে ইমিউন রেসপন্স আমরা জানি কি দুই ধরনের, একটা হিউমারাল করতে পারে অথবা সেল মেডিয়েটেড করতে পারে অথবা বোথ, দুটো একসঙ্গে করতে পারে। কে করবে, কার মাধ্যমে করবে? টি সেল অথবা বি সেলের মাধ্যমে করবে অথবা দুটো একসঙ্গে করবে, ইটস কল্ড ইমিউনোজেন। তাহলে এটা বোঝার আগে তোমরা ইয়েটা বাইরে করো। একটা ফিগার আছে, ওই যে বললাম যে রিভিউ অফ মাইক্রোবায়োলজি ওয়ার্ল্ড লেভেলিসন, বা আমি একটা ফিগার দিয়েছিলাম, একই ওখান থেকে নেওয়া আছে, ওইটা বাইরে করো, তাহলে ভালো করে বুঝবা। একটা ধরো ফরেন সাবস্টেন্স, সেটা ব্যাকটেরিয়া বা ভাইরাস হোক, আমাদের বডিতে প্রবেশ। প্রথম ইনগালকে করবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, তারপরে সেটাকে ভেঙ্গে টুকরা 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 করে দিল। তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে কি থাকে, এমএসসি, এমএসসির সঙ্গে বাইন্ড করলো, তাই তো? বাইন্ড করার পরে সেটাকে আবার কি করবে, সেল সার্ভেজে চলে আসলো। তারপর কি হবে, সেল সার্ভেজ যখন চলে আসলো, সেটা আবার রিকগনাইজ করবে একদিকে, দুই দিকে। একদিকে করবে কি, হেল্পার টি সেল রিকগনাইজ করলো থ্রো টি সেল রিসেপ্টর, যা বলে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলো। অ্যাক্টিভেশন হলে সে দুইটা দুইটা জিনিস তৈরি করবে, একটা হলো যে হেল্পার টি সেল 1 এবং 2, তাই তো? দুটা করলো। হেল্পার টি সেল 2টা করবে কি, সে বি সেলের উপর অ্যাকশন করবে, বি সেলকে উপর কাজ করবে, তাই তো? বি সেল তখন কি করবে, অ্যাক্টিভেশন হয়, প্লাজমা সেল তৈরি হবে। প্লাজমা সেল দিয়ে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে। ওই অ্যান্টিবডি তখন কি করবে, যে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিপরীতে তৈরি হলো সেটাকেই সে কিল করবে। আরেকদিকে কি হবে, মেমোরি সেল তৈরি হবে। টি সেল, এই হেল্পার টি সেলের মেমোরি সেল তৈরি হবে, আরেকটা হলো বি সেল এরও মেমোরি সেল তৈরি হলো। একটা মেমোরি সেল আর একটা হলো ইফেক্টর সেল। এদিকে একটা হলো, তাহলে এইটাকে সেই সম্পূর্ণ রিয়াকশনটাকে বলবো হলো, যেহেতু অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তাহলে একে বলবো আমরা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে? আর আরেক সাইডে আসো, যে আরেক সাইডে তোমার হেল্পার টি ওয়ান তৈরি হলো, তাই তো? হেল্পার টি ওয়ান কি করবে, সেটা আবার তোমার হলো অ্যাক্টিভেট করবে তোমার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেশন করবে। অ্যাক্টিভেশন করার পরে কি হবে, সাইটোটক্সিক টি সেল তখন করবে কি, ভাইরাস ইনফেক্টেড সেল বা ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া একে দ্বারা মেরে। তাহলে এটা ডাইরেক্টলি সেল কে ডিস্ট্রয় করলো। তাহলে এই সাইডে হলো তোমার হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে একদিকে হলো ইমিউনিটি, আরেকটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এখন বুঝছো তো জিনিসটা কি, এটাকে বলা হয় ইমিউনোজেন। তাহলে any substance capable of inducing an specific immune response, either humoral or cell mediated or both, mediated by T cell or B cell or both, is called immunogen. খেয়াল থাকবে, ওই ফিগারটা বুঝে নাও, তাহলে ওই ফিগারটা সব সময় বলবো। ওই ফিগারটা যে ভালো করে বুঝতে পারবে, তাহলে সে ইমিউনোলজি অনেকটা সে বুঝতে পারবে।
হ্যাঁ আরে ভাই। হুম হুম হুম। আচ্ছা এখন হলো এই হলো ইমোনোজেন। আর আরেকটা আমরা অ্যান্টিজেন, তাহলে অ্যান্টিজেন কি বলবো? অ্যান্টিজেনের ডেফিনিশনটা দেখো। Antigen may be defined as a high molecular weight foreign substance, usually protein or polysaccharide in nature, which when introduced into a suitable individual through a suitable route produce antibody with which তাহলে কয়েকটা জিনিস বললাম। একটা হলো যে কেমিক্যাল হাই মলিকুলার ওয়েট, এটা মলিকুলার বেশি। তারপর কি বললাম? ফরেন সাবস্টেন্স। তারপরে কি বললাম? কেমিক্যাল নেচারটা বললাম প্রোটিন অর স্যাকারাইড নেচার। তারপর 4 নম্বর কি বললাম? when introduced into a suitable individual, ইন্ট্রোডিউস করা হলো সুইটেবল ইন্ডিভিজুয়ালকে। আবার কি বললাম? through a suitable route। তারপর আবার কি হতে এই যে হলো, তারপর করবে অ্যান্টিবডি তৈরি করবে, এবং অ্যান্টিবডি তৈরি করার পরে ওই যে অ্যান্টিবডি তৈরি হলো তার সঙ্গে আবার রিয়াকশন করবে। অনেকগুলো অনেকগুলো কথা হলো, তাই না? এই জিনিসটা প্রথমে বুঝবো না, আমি যখন ক্লাস শেষ করে দেবো অ্যান্টিজেন তখন তোমার বুঝবা। এবং এই ডেফিনিশনটা খেয়াল রাখতে পারো, তাহলে একটা পরে আমরা টার্ম আসবো যে একটা গুড অ্যান্টিজেনের ক্রাইটেরিয়া কি, ওই জিনিসটা আমরা তখন ভালো করে এখান থেকে আমরা এই জিনিসগুলোই আমরা সবকিছু ইয়ে করবো। High molecular foreign substance, usually protein or polysaccharide in nature, which are introduced into a suitable route through a suitable individual through a suitable route, produce antibody with which it reacts specifically. স্যার হ্যাঁ তাইলে কি স্যার আসতেছি, থামো তো। আমি তো প্রথমেই বলি যে আগে পড়তে যাওয়া, পড়ে যাওয়া আগে, তারপরে তারপর কোশ্চেনটা দেখো। এই তোমার কোশ্চেন দেখো, অ্যান্টিজেন মে অর মে নট বি ইমিউনোজেনিক। ইমিউনোজেন করলাম, তারপর বললাম অ্যান্টিজেন মে অর মে নট বি ইমিউনোজেনিক। কেন? ওয়ার্ডে আসতেছে দেখো, ইমিউনোজেন ইট ইজ টু আর্মস। কি কি আছে? একটা ইমিউনিটি, একদিকে করে ইমিউনিটি, সেটা কথা করলো কি সেল মেডিটেড অর ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিটেড ইমিউনিটি করলো, ইমিউনিটি তৈরি করে, তাই তো? এখন ইমিউনিটির শেষ শেষে কি তৈরি হয়? অ্যান্টিবডি, তাই তো? রিয়াকশন করবে, রিয়াক্ট উইথ প্রোডাক্ট অফ ইমিউনিটি। প্রোডাক্টটা কি? অ্যান্টিবডি, ওর সঙ্গে রিয়াক্ট করবে। দুইটা জিনিস হলো, একটা ইমিউনিটি তৈরি করতেছে আইদার সেল মেডিটেড অর হিউম্যান ইমিউনিটি অর অ্যান্টিবডি মেডিটেড ইমিউনিটি, অর্থাৎ দুইটা একসঙ্গে করতেছে। তারপর লাস্টে যে ইমিউন জাস্ট এই যে ইমিউন রেসপন্স হলো, তার সঙ্গে যে তারপরে যে জিনিসটা তৈরি হলো তার সঙ্গে মানে অ্যান্টিবডি তৈরি হলো, ওর সঙ্গে রিয়াকশন করবে। ঠিক আছে? রিয়াকশন বলতে কি বোঝাবে? যে এই অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিবডিটা কাকে মেরে ফেলবে? ওই যে ইমিউনোজেনের এগেইনস্টে তৈরি হলো তাকে সে হিট করবে, এটাকে বলা হচ্ছে রিয়াকশন। ঠিক আছে? আচ্ছা, আরেক দিক হলো এই যে অ্যান্টিজেন, ইট ইজ ওয়ান আর্মস, উপরের আর্মটা থাকবে না, ইট রিয়াক্টস উইথ দ্য প্রোডাক্ট অফ ইমিউনিটি, যে ইমিউনিটির ফলে যে জিনিসটা তৈরি হলো তার সঙ্গে রিয়াক্ট করবে। তাহলে দেখো একটা আর্ম থাকলো না। এখন এক্সাম্পল আমরা যাই, এই যে এক্সাম্পল যেমন in case of rheumatic fever, the antibody produced against the M protein of Streptococcus pyogenes binds with the circular protein of the heart muscle. Here the circular protein is not non-immunogenic because these antibodies are not produced against circular protein.
So all immunogen are antigen, but all antigen are not immunogen. For simplicity, both antigen or immunogen are usually referred to as antigen. ডাইরেক্ট ক্লিয়ার করে নেই। যেমন ধরো ছোট বাচ্চা যেমন স্কুল গোয়িং বা প্রি স্কুল চিলড্রেন, এদের হয় কি ছোটবেলায় সর থ্রোট হয়, অনেক সময় তোমার ওই যে স্কিন ডিজিজ হয়, যেমন চুলকানি হয়, স্ক্যাবিস, স্ক্যাবিস সেখানে আবার ইনফেকশন হবে, বা সর থ্রোট গলা ব্যথা হয়, বুঝছো, ছোট বাচ্চা। তো ছোট বাচ্চা অনেক সময় বাবা বাবা মাকে বলে যে বাবা বা মা, মাকেই বলে প্রথম যে আমার গলা ব্যথা করছে, আবার অনেক সময় বলেই না। আবার এই গলা ব্যথাটা খুব বেশি না, কিন্তু সামান্য একটু জ্বর থাকতে পারে, কি ওই গলা ব্যথা সামান্য বা গলা ব্যথা থাকলো বা তোমার হলো এটা বললো বা বললো না, এত হলো কি সে, যারা ধরো মনে করো কনসাস ফ্যামিলি, তারা কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তারা ট্রিটমেন্ট করে। কিন্তু যারা খুব খুব ফ্যামিলি জানে না, এরা এইটা হয় কি, এই যে গলা ব্যথা হলো এমনিতে ভালো হয়ে যাবে, অটোমেটিক এমনিতে ভালো হয়ে যাবে, ঠিক আছে। এখন 1 থেকে 3 সপ্তাহ পরে বা 2 থেকে 3 সপ্তাহ পরে হলো কি, এই যে একটা অ্যান্টি, তারপরে তোমার এই যে গলা ব্যথা ভালো হয়ে গেল, তোমার অর্গানিজম কিন্তু বডি থেকে ক্লিয়ার আউট হয়ে যাবে। এখন এই যে অর্গানিজম যে প্রবেশ করলো অ্যান্টিবডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে, এবং ওই গলা ব্যথা কি করে, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এটাই তোমার গলা ব্যথা করে বা সর থ্রোট করে, ঠিক আছে। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন খেয়াল রাখো। এখন এই স্ট্রেপ্টোকক্কাস পায়োজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে, এবং স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সের কোন পার্টের জন্য মধ্যে সেল ওয়ালে একটা থাকে এম প্রোটিন, সেল ওয়ালে এই এম প্রোটিন এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে। এখন অ্যান্টিবডি তৈরি হলো ভালো কথা। এখন আমরা জানি যে অ্যান্টিবডি তৈরি হয়, সে কার কার বিরুদ্ধে কাজ করবে, যার এগেইনস্টে তৈরি হবে তার বিপরীতে সে কাজ করবে, তাকে ডিস্ট্রয় করবে, তাই তো। এখন এইখানে দেখো অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, কিন্তু সেখানে কিন্তু অ্যান্টিজেনটা কিন্তু আর নাই। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন অলরেডি সে বডি থেকে ডিসেবল হয়ে গেছে, বডি থেকে সে ডিসেবল হয়ে গেছে, ঠিক আছে। এখন ওই অ্যান্টিবডি কার বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করবে, সে তো কাজ করতে থাকবে, তাই তো। তখন সে করবে কি, আমাদের বডির এই এম প্রোটিনের সঙ্গে আমাদের বডির কিছু স্ট্রাকচার তাদের সিমিলারিটি আছে। যেমন তোমার হার্ট, হার্ট মাসেল, হার্ট ভালভে যেগুলো আছে, হ্যাঁ, এর সঙ্গে তার কাছে সিমিলারিটি আছে, সিমিলারিটি আছে। তার ব্রেন টিস্যু, জয়েন্ট টিস্যু, এগুলোর সঙ্গে তোমার সিমিলারিটি থাকে, ঠিক আছে। হার্ট মাসেলের কোনটা, হার্ট মাসেল থাকে তোমার সার্কুলার প্রোটিন, সিমিলারিটি থাকে। তখন সে করবে কি, যেহেতু অ্যান্টিজেন নাই, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন নাই, তখন সেই সার্কুলার প্রোটিন, তার ব্রেন টিস্যু, এগুলোর এগেইনস্টে সে কাজ, তাকে সে সত্য মনে করবে, মনে করে তার বিরুদ্ধে সে কাজ করবে এবং তাকে ডিস্ট্রয় করে দেবে। তখন তোমার হার্ট ডিজিজ হয়, হার্টের কি ভাল্বটা নষ্ট করে দেয়। প্রথম ভাল্ব, হার্ট প্রথম হবে কার্ডিয়াইটিস, লাস্টে দেখে হবে তোমার ভাল্ব ডিস্ট্রয় করে দেয়, হ্যাঁ। তো তখন তাকে আমরা কি বলতেছি, রিউমেটিক, রিউমেটিক ফিভার, রিউমেটিক ফিভার, তাই তো। এগুলো আমরা রিউমেটিক ফিভার আরো পরে আরো ডিটেল জানবো। এই এই অ্যান্টিবডি তৈরি হলে তোমার এম প্রোটিনের এগেনস্টে, কিন্তু কাজ করবে সে সার্কুলার প্রোটিন অফ দ্য মাসেল। তো সার্কুলার প্রোটিনের বিরুদ্ধে তৈরি হলো না, কিন্তু সে কাজ করবে সার্কুলার প্রোটিন। এখানে কিন্তু সার্কুলার প্রোটিন কিন্তু একটা অ্যান্টিজেন, কিন্তু কিন্তু সে তার এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি তৈরি হলো না। তাহলে তাহলে আমরা বলতে পারি যে all immunogens are antigen, but all antigens are not immunogen. তবে প্র্যাকটিক্যাল পারপাসে simplicity, both antigen and immunogen are usually referred to as antigen. দুটাকে আমরা একই বলতে পারি, ইমিউনোজেন বললেও হবে, অ্যান্টিজেন বললেও হবে, ঠিক আছে। তো এখন এই অ্যান্টিজেন এবং ইমিউনোজেন এগুলো পরে আবার আরো বলবো। তাহলে তোমার কোশ্চেনটা বুঝছো তো নাকি? অ্যান্টিজেন ইমিউনোজেন কিছু পার্থক্য আছে, কিন্তু কিছু পার্থক্য অবশ্যই আছে, যে একটাতে এক টার্ম আছে।
দুটো, একটা হলো কি ইমিউনোজেনের দুটো রকম, কি হলো একটা হলো ইমিউনিটি তৈরি করবে, আরেকটা কি করবে যে ইমিউনিটি তৈরি জিনিস তৈরি হলো তার বিরুদ্ধে সে কাজ করবে, রিয়াক্ট করবে। আর ইমিউনোজেন অ্যান্টিজেন কি শুধু যে প্রোডাক্টটা তৈরি হলো তার এগেনস্টে কাজ করবে। এই তোমাদের এটা কিন্তু পরীক্ষা আসে যে অল এখানে একটা কোশ্চেন তোমাদের আসবে পরীক্ষায়, এগুলো বাদ দাও, এগুলো আমি আর করতেছি না। আচ্ছা, ওটা ওই যে আমি যেগুলো এতক্ষণ বললাম এগুলোই আহ অথবা পড়ি আমরা। ওরে, আচ্ছা, একটা ইমিউনোজেন বডিতে প্রবেশ করলো, এটা আমি আর সময় কিল করতে যাচ্ছি না, থাক, পরে আসো। এটা আর বল, তাহলে বুঝছো তো, এখানে কোশ্চেন আছে অল অ্যান্টিজেন আর ইমিউনোজেন বা অল ইমিউনোজেন আর নট অ্যান্টিজেন। এখানে পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে, রিটেন পরীক্ষায় কোশ্চেন আসে, ধরে নাও। এখন একটা একটা কি কি সাবস্টেন্স অ্যান্টিজেন হিসেবে কাজ করে, কিছু আছে ইনফেকশনাস ম্যাটেরিয়াল, আবার কিছু আছে নন ইনফেকশনাস ম্যাটেরিয়াল। ইনফেকশনাস ম্যাটেরিয়ালের মধ্যে কি মাইক্রোবায়াল স্ট্রাকচার, যেমন সেল ওয়াল, ক্যাপসুল, ফ্লাজেলা, পাইলাই। আর ভাইরাসের কিছু লেয়ার যেমন ক্যাপসিড, ইনভ্যালপ, এগুলো তোমার অ্যান্টিজেন হিসেবে কাজ করে। আর একটা কি হয় নন ইনফেকশনাস কি, যেমন অ্যালার্জেন, অ্যালার্জেন যেমন ডাস্ট, পোলেন, হেয়ার, ফুড, বিভিন্নম, ড্রাগস, এবং এবং আরো কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যালার্জি রিয়াকশন করে। এগুলো তোমরা জানো, সংক্ষেপে জানো। কিছু ফরেন স্যার লগ আউট হবে স্যার। হ্যাঁ, স্যার এই স্লাইডটা একটু একটু পরে শুরু করেন স্যার, এখনই লগ আউট হবে স্যার। লগ আউট হবে, লগ ইন করবো। জি স্যার, আবার লগ ইন করা লাগবে আর কি, এমনি বের। কোনো অংশটাই কিন্তু অ্যান্টিজেন হিসেবে কাজ করে না, তার সামান্য একটা পার্ট হিসেবে অ্যান্টিজেন হিসেবে কাজ করে, মানে তার একটা সামান্য পার্টের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়। ঠিক আছে, পার্ট, যে পার্টের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় সেটাই হলো তোমার অ্যান্টিজেন। ঠিক আছে, এই যেমন এখানে একটা সেল ওয়াল সাপোজ ধরে নাও, একটা একটা ব্যাকটেরিয়া ধরে নাও বা ভাইরাস ধরে নাও, এই যে যেখানে ডার্ক চিহ্ন দেওয়া আছে এইটা হলো তোমার অ্যান্টিজেন। আরো বলতেছি, হোল অ্যান্টিজেন molecule ইজ নট অ্যান্টিজেনিক, মানে সেল ওয়াল, তার সম্পূর্ণ সেল ওয়ালের বিপরীতে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তার নির্দিষ্ট কিছু পার্টের এগেনস্টে তৈরি হচ্ছে। যে পার্টের এগেনস্টে তৈরি হচ্ছে সেটা হলো ইমিউনোজেন, এবং যে পার্টের এগেনস্টে তৈরি হচ্ছে সেই পার্টের সঙ্গেই সে যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ওই অ্যান্টিবডি সেই পার্টের এগেনস্টে কাজ করবে, তোমার বাইন্ড করবে। প্রথম তো বাইন্ড করবে, তাই তো, একটা অ্যান্টিজেনের বিপরীতে যখন তোমার অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি কি করবে, ওই তোমার যে যার যে অ্যান্টিজেনের যে পার্টের সঙ্গে পার্টের বিপরীতে তৈরি হলো তার সঙ্গে সে বাইন্ড করবে। এখন বাইন্ড করে কোনটা, এই জন্য আমরা জানি একটা অ্যান্টিজেনের একটা অ্যান্টিবডি, আমরা জানি ওয়াই শেপ স্ট্রাকচার। ওয়াই শেপের উপরে অংশটাকে বলে হলো এপিপি পোর্শন, মানে অ্যান্টিবডি বাইন্ডিং সাইট, আর নিচের স্টকটাকে বলি এফসি পোর্শন। একটু পরে আমরা অ্যান্টিবডি যখন পড়াবো তখন আমরা বুঝবো। এখন এখানে দেখো, এখানে এখন দেখো, তাহলে হোল অ্যান্টিজেন molecule is not antigenic. Immune response occurs only against only part of an antigen. ঠিক আছে,
এগুলো জাস্ট এগুলো বোঝার জন্য বলছি, সবকিছু জানা লাগবে না। এখন এই স্মল পার্ট ইজ কল দ্য এপিটপ। তাহলে একটা অ্যান্টিজেন মনে করল একটা ভাইরাস একটা তৈরি ভিতরে প্রবেশ করলো, তার সম্পূর্ণ স্ট্রাকচারে এসে অ্যান্টিজেন তৈরি হবে না, অ্যান্টিবডি দেবে তার একটা নির্দিষ্ট একটা পার্টের এগেন্স্ট তৈরি হবে, সেই পার্টটাকে বলা হচ্ছে এপিটপ। আবার যে পার্টের এগেন্স্ট অ্যান্টিবডি আবার তার এপিবি পোর্শনের মাধ্যমে সে বাইন্ড করবে অ্যান্টিজেনের সঙ্গে। তাহলে এপিটপ আমরা আরেকভাবে বলতে পারি দি পার্ট অফ দ্য, এই দেখো এই যে এপিটপ যার এগেন্স্টে তৈরি হলো অ্যান্টিবডি, এই দেখো এই যে ডার্ক চিহ্নগুলো, এগুলো হলো এপিটপ। তাহলে এখানেই আমরা বলতে পারি যে the part of the antigen which bind with the epitope portion of the antibody is called the epitope. অ্যান্টিজেনের যে পার্টটা অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতে সেটাই হলো এপিটপ। আবার প্যারাটপ হলো বিপরীত, যে অ্যান্টিবডি যে পার্টটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতে সেটাকে বলা হলো প্যারাটপ। বুঝছো তো? সহজ কথা এটাই, যদি আগে যদি নাও বুঝতে থাকো এগুলো অত বুঝবে না তোমরা। এপিটপ আরেকটা নাম হলো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। দেখো, the portion of the antigen in which antibody bind through its epitope portion is known as epitope. তোমরা যখন পরীক্ষায় লিখবা বা ভাইভাতে ধরবো তখন তোমাকে এইটাই তোমার বলবো, the portion of the antigen in which antibody binds through its epitope portion is known as epitope. তাহলে অ্যান্টিজেনের যে পার্টটা অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতেছে তাকে বলবো এপিটপ। অ্যান্টিজেনের পার্টটাকে বলছি, এটা আরেকটা নাম হলো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। আর প্যারাটপ কাকে বলতেছি এই ফিগারেও দেখে নাও এটা। আর প্যারাটপ কাকে বলছি, আর অ্যান্টিজেনের এটা শেষ করে নেই অথবা, আর প্যারাটপ বলছে কাকে, যে পোর্শন অফ দ্য অ্যান্টিবডি উইথ হুইচ এপিটপ বাইন্ডস স্পেসিফিক্যালি ইজ কল্ড প্যারাটপ। তাহলে প্যারাটপ অ্যান্টিবডির যে পার্টটা তোমার অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতেছে সেটা হলো প্যারাটপ। ঠিক আছে? এখন একটা এপিটপের সাইজ তোমার অত খেয়াল রাখতে পারবে না। একটা এপিটপ তোমার তৈরি করতে যদি অ্যান্টিজেন দুই ধরনের, একটা প্রোটিন কি 5 থেকে 7টা অ্যামাইনো অ্যাসিড আছে যদি প্রোটিন অ্যান্টিজেন হয়, আর যদি পলিস্যাকারাইড অ্যান্টিজেন হয় তাহলে 5 থেকে 7টা সুগার থাকে। এটা তোমার অত জানতে হবে না। এখন আরেকটা জানো যে মনোভ্যালেন্ট কাকে বলবো, ডাইভ্যালেন্ট কাকে বলবো এবং মাল্টিভ্যালেন্ট, এই জিনিসটা একটু পরে ক্লাসে বোঝার জন্য এটা লাগবে। একটা অ্যান্টিজেনের যদি একটা এপিটপ থাকে তাকে বলবো মনোভ্যালেন্ট। তারপরে একটা অ্যান্টিজেনে যদি 2টা এপিটপ থাকে তাকে বলবো বাইভ্যালেন্ট। আর যদি একটা অ্যান্টিজেনে 2টার বেশি এপিটপ থাকে তাহলে বলবো তাকে মাল্টিভ্যালেন্ট। বুঝছো তো? তাহলে সহজ কথা হলো যে একটা অ্যান্টিজেনের যে পার্টটা অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করতেছে সেটাকে বলো এপিটপ, আর অ্যান্টিবডির যে পার্টটা অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড করতেছে সেটা হলো, আর এপিটপকে বলতেছে যে যখন একটা অ্যান্টিজেনের একটা তোমার এপিটপ থাকতেছে তখন বলছে মনোভ্যালেন্ট, 2টা এবং 2টার বেশি থাকলে বলতেছি মাল্টিভ্যালেন্ট অ্যান্টিজেন। এটা একটু খেয়াল রাখিও। আরেকটা টার্ম আছে হলো এগ্রিটপ। এগ্রিটপ কাকে বলবো? এগ্রিটপ হলো যে মনে করো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, ব্যাকটেরিয়া ভাইরাস প্রবেশ করলো বডিতে, তারপর কি অ্যান্টিজেন প্রেজেন্টেড সেল বা ম্যাক্রোফেজ তাকে গিলে ফেলে, ইনগাল্প করলো, তাই তো? তারপর তাকে ভেঙে দিলে তার মানে প্রসেস করলো। এখন এই যে ভেঙে দেওয়ার পরে যে পার্টটা তোমার এমএসসি এর সঙ্গে বাইন্ড করে সেটাকে বলা হচ্ছে এগ্রিটপ। ঠিক আছে? এলো এপিটপ, প্যারাটপ, এগ্রিটপ, এগুলো আমরা ভাইবারে ধরি, কেউ আসে, এগুলো আমরা আর যাচ্ছি না। এখন আমরা জানবো হ্যাপটেন।
হ্যাপটেন কি? হ্যাপটেন হলো কি, the molecular substance that are not immunogenic itself but become immunogenic when they are conjugated to high molecular foreign protein known as carrier. যেমন অ্যান্টিজেন আমরা ডিফাইন করলাম কিভাবে, বললাম যে হাই molecular foreign substance usually protein or chemical protein or polysaccharide in nature which are introduced into a suitable route through a suitable with which it react specifically. এখানে দেখো এটা হলো লো molecular আর অ্যান্টিজেন এটা তাহলে বলতে উল্টাটা লো molecular সাবস্টেন্স যেটা তোমার ইমিউনোজেনিক নয়, ইমিউন রেসপন্স করবে না, নট ইমিউনোজেনিক ইটসেলফ, কিন্তু ইমিউনোজেনিক হিসেবে কাজ করবে কখন? যদি ওর সঙ্গে কিছু প্রোটিন হাই molecular প্রোটিন ওর সঙ্গে বাইন্ড করে দেওয়া হয়, যেটা বলতে ক্যারিয়ার, ইমিউনোজেন হিসেবে কাজ করবে, একে বলা হয় হ্যাপটেন। এটা কিন্তু রিটেন পরীক্ষা আসে, ভাইভাত দ্বারা হয়। তাহলে দেখো দিস আর লো molecular substance that are not immunogenic itself but become immunogenic when they are conjugated to a high molecular protein known as carrier. এটা আরো ক্লিয়ার হবে, আমরা আগে পড়ে নেই। যেমন হ্যাপটেন এটা নট ইমিউনোজেনিক itself, ইমিউন রেসপন্স করবে না, কিন্তু ওর সঙ্গে যদি ক্যারিয়ার যোগ করা হয়, ক্যারিয়ার যোগ করা হলো, ক্যারিয়ার মানে কি হাই molecular প্রোটিন যোগ করা হলো, তখন সেটা আবার ইমিউনোজেনিক হবে। এখন এইটা কিভাবে কাজ করে এটা আমরা একটু পরে নেব। আমরা ডাইরেক্ট ফিগারে যাই। দেখো ফিগারে এখানে দেখো প্রথমে দেখো হ্যাপটেনের সঙ্গে আমরা কি করি? হাই molecular প্রোটিন যোগ করি, প্রোটিনটাকে বলে আমরা ব্যবহার করি। যেমন তোমার যে ভ্যাকসিন এগুলো কিন্তু ইয়ে করে, যেমন দেখো হ্যাপটেন এবং ক্যারিয়ার দুটো একসঙ্গে কমপ্লেক্স তৈরি করলো, তৈরি করার পরে এটা কার সঙ্গে বাইন্ড করবে? বি সেলের সঙ্গে বাইন্ড করবে। বি সেলে কি আছে? আইজিএম রিসেপ্টর আছে, তাই তো? ওরা কিন্তু তখন কিন্তু এরা কিন্তু টি সেলকে অ্যাক্টিভেট করবে না, ডাইরেক্টলি করবে না, এরা কিন্তু ডাইরেক্টলি অ্যাক্টিভেট করবে বি সেলকে। এখানে দেখো তাহলে হ্যাপটেন প্লাস রিসেপ্টরের সঙ্গে বাইন্ড যখন করলো এবং ওই রিসেপ্টরের মাধ্যমে বি সেলের ভিতরে প্রবেশ করলো, ঠিক আছে? বি সেল তখন তাকে প্রসেস করলো, করার পরে বি সেলের ভিতরে কি আছে? এমএসএ প্রোটিন আছে, তাই তো? এমএসএ প্রোটিনের সঙ্গে তখন সে বাইন্ড করে সেল সারফেসে চলে আসলো। এখানে দেখো সেল সারফেস চলে আসলো। সেল সারফেস যখন চলে আসলো তখন হেল্পার টি সেল তখন তাকে রিকগনাইজ করবে, যার ফলে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হলো এবং তখন সে সিক্রেট করবে ইন্টারলিউকিন 4 এবং ইন্টারলিউকিন 5। ওটা আবার আরেকটা বি সেলকে তখন অ্যাক্টিভেশন করলে বি সেল ট্রান্সফার হবে প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি, ঠিক আছে? এইভাবে কাজ করে হ্যাপটেন। তাহলে দেখে নাও এখানে হ্যাপটেন কাজ করে কিভাবে হ্যাপটেন? তাহলে হ্যাপটেন ইন্টারেক্ট উইথ অ্যান আইজিএম রিসেপ্টর অন দ্য বি সেল এন্ড দ্য হ্যাপটেন ক্যারিয়ার প্রোটিন কমপ্লেক্স ইন্টারলাইজড। তার মানে বি সেল রিসেপ্টর যেটা আছে এর সঙ্গে বাইন্ড করলো, রিসেপ্টর আছে আইজিএম, বাইন্ড করলো, করার পরে সেটা বি সেলের ভিতরে গেল। The peptide of the carrier protein is presented in association with class 2 MSA protein to the helper T cell. The activated helper T cell then produces interleukin, which stimulates the B cell to produce antibody to the hapten. শুধু যেটা পড়ানো হইলো, তাহলে আবারও বলি হ্যাপটেন প্লাস ক্যারিয়ার এটা বাইন্ড করলো কার সঙ্গে? বি সেলের রিসেপ্টর আইজিএম এর সঙ্গে বাইন্ড করলো, করে তারা রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে বি সেলের ভিতরে প্রবেশ করলো। বি সেল তাকে প্রসেস করলো এবং বি সেলের ভিতরে কি আছে? এমএসএ প্রোটিন থাকে, এমএসএ প্রোটিনের সঙ্গে সে বাইন্ড করলো, করে সে সেল সার্ফেসে চলে আসলো।
তারপর সেটাকে রেকগনাইজ করবে হেল্পার টি সেল থ্রু টি সেল রিসেপ্টর। টি সেল রিসেপ্টর আবার কি করবে, ইন্টারলিউকিন 4 এবং 5 সিক্রেশন করবে। ইন্টারলিউকিন 4 কি করবে, বি সেল গ্রোথ করবে, আর 5 কি করবে, ডিফারেন্সিয়েশন করবে। ডিফারেন্সিয়েশন করে করবে কি, প্লাজমা সেল তৈরি হবে। প্লাজমা সেল থেকে তৈরি হবে অ্যান্টিবডি। ঠিক আছে, এই হলো হ্যাপটেন, এইভাবে কাজ করে। হ্যাপটেনের এক্সাম্পল কি জানি, কিছু ড্রাগস আছে যেমন পেনিসিলিন, মিথাইল ডোভা, পয়জন অফ, তারপরে কসমেটিক্স, আবার কিছু সিনথেটিক্স ক্লোথ, এগুলো তোমার হ্যাপটেন হিসেবে কাজ করে। এখন ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ইমিউনোজেনিসিটি, এখানে আরেকটা টার্ম লিখে নাও, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। আমরা কিন্তু পরীক্ষায় ওটাই ধরি, হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে কি কি টার্ম আসবে দেখো, আমরা তিনটা হেডলাইনে ভাগ করব। একটা নেচার অফ ইমিউনোজেন, এক্সপোজার টু দ্য ইমিউনোজেন, এবং নেচার অফ দ্য রেসিপিয়েন্ট। তাহলে নেচার অফ দ্য ইমিউনোজেন, এক্সপোজার টু দ্য ইমিউনোজেন এবং নেচার অফ দ্য রেসিপিয়েন্ট। তাহলে ইমিউনোজেন, নেচার কে এক্সপোজ হচ্ছে এবং যে যাকে দেওয়া হলো তার নেচারটা কি, এই তিনটা হেডলাইনে ভাগ করে আমরা পড়ি। এখন নেচার অফ ইমিউনোজেন বলতে এর মধ্যে কি কি আছে, যেমন দেখো ফরিনেস, মলিকুলার সাইজ, কেমিক্যাল নেচার এবং কেমিক্যাল কমপ্লেক্সিটি। কয়েকটা টার্ম আসলো দেখো, ফরিনেস, তারপরে সে কি, মলিকুলার সাইজটা কত, এবং তার বায়োকেমিক্যাল নেচারটা কি, কেমিক্যাল নেচারটা কি, এবং কেমিক্যাল কমপ্লেক্সিটি, এই চারটা। আর হলো নেচার, টাইপ অফ এক্সপোজার টু ইমিউনোজেন। এক্সপোজার বলতে বোঝাচ্ছে যে ইমিউনোজেন ডোজ কত, ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, কতবার দেওয়া হলো, তারপরে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, কোন রুটে দেওয়া হলো, ডোজ কত দেওয়া হলো, কয়বার দেওয়া হচ্ছে এবং কোন রুটে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হলো এক্সপোজার কে হচ্ছে সেটা। আরেকটা আসলো ন্যাচার রেসিপিয়েন্ট, যে যাকে দেওয়া হলো তার এজটা কি, তারপর জেনেটিক কনস্টিটিউশন অফ দ্য হোস্ট, আরেকটা হলো নিউট্রিশন। তিনটা, এই এতগুলো আমরা ভাগ করলাম। তো তোমরা যদি খেয়াল এগুলো নাও রাখতে পারো, তাহলে অন্তত যে যে ফরেনেস, মলিকুলার সাইজ, কেমিক্যাল নেচার, কেমিক্যাল কমপ্লেক্সিটি, ইমিউনোজেন, ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এজ, জেনেটিক ফ্যাক্টর এবং নিউট্রিশন, এভাবে যদি বলো তবু হবে। তোমার যে যেভাবে খেয়াল রাখতে পারো সেই সেভাবে খেয়াল রাখো। ঠিক আছে, আমি বোঝার সুবিধার্থে তোমাদেরকে তিনটা হেডলাইনে ভাগ করছি। একটা নেচার অফ ইমিউনোজেন, টাইপ অফ এক্সপোজার টু দ্য ইমিউনোজেন, নেচার অফ দ্য রেসিপিয়েন্টস, কয়েকটা ভাগ করলাম। আচ্ছা, এখন প্রতিটা আমি এখন ডিসক্রাইব করব। প্রথমে বলো ফরেনেস, বিদেশি, তাই তো। ইন জেনারেল, molecules recognized as self are not immunogenic. That is, we are tolerant to those self molecules. To be immunogenic, molecules must be recognized as non-self, that is foreign. এটা যেমন ধরো, এই যে সেদিন তোমাদেরকে একটা পড়ালাম কি, ওই যে টি সেল করলাম, তাই তো। টি সেল অন্তর্জানি, আমি তোমাদের খালি বললাম যে ইতিহাসটা খালি দেখে নাও, অথবা বুঝতে হবে না, অথবা মুখস্থ করতে হবে না, খালি বুঝে যাও। ওখানে দেখো, এই যে একটা এক্সাম্পল দিয়েছিলাম কি, যে একটা নিউ বর্ন বেবি আসলো, জন্মগ্রহণ করলো, তখন সে শিখবে, চিনবে কাকে, প্রথমে শিখবে মাকে চিনবে, তার বাবাকে চিনবে, তারপর তোমার দাদু দিদি, তারপর ভাই বোন, তারপর চিনবে, এবং এগুলোকে সে মনে করবে নিজের লোক এবং তাদের কোলে যাবে। আর বাইরের একটা লোক আসুক, সে কিন্তু আর সে তার কোলে যাবে না, তাই না। বাইরের লোককে সে ভয় পাবে এবং সে মনে করবে যে তার কেউ, নিজের কেউ নয়, সে তার সঙ্গে কথা বলবে না, বা হাসবেও না, বা যাবেও না, ভয় ভয় করবে, তাই তো, যদি সে ক্ষতি করে। তেমনই আমরা বলেছি কি, যে টি সেল, সেটা হলো তোমার হেল্পার টি সেল বলো, CD4+ টি সেল বলো, বা
CD8 প্লাস টি সেল বলো, এরা কি হয়, থাইমাসে ট্রেনিং প্রাপ্ত হয়। সেখানে দেওয়া হয় কি থাইমিক এডুকেশন, আরেকটা কি বলা হয় পজিটিভ সিলেকশন এবং নেগেটিভ সিলেকশন বলা হয়েছিল। যে যখন তোমার একটা সেল টি সেল বা বি সেল যখন তোমার ট্রেনিং প্রাপ্ত হয় তখন কি হচ্ছে, ট্রেনিং কি দিয়ে দেওয়া হচ্ছে, প্রথম ওখানে আমাদের বডির যে কিছু ট্রেনার আছে কে, এমএসসি 1 এবং 2, এদের এদেরকে নিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এর কন্ট্রাক্টে যে তখন তাকে 2 এবং 1 কি সব সেলই থাকে, তাই তো, থাকে না? MSc2 কোথায় থাকে? MSc2 থাকে তোমার এপিসি স্যার। এপিভিসি, আর আর 1টা কোথায় থাকে? অল নিউক্লিয়েটেড সেল ইনক্লুডিং অল নিউক্লিয়েট ইনক্লুডিং প্লেটলেট। তাহলে তো এই যে তোমার ট্রেনিং প্রাপ্ত হলো সে, তাহলে আমাদের সেলে তাহলে ওই এমএসসি মলিকুলার সিনেমা মানে আমাদের সব সেলকে সে চিহ্নিত করলো যে এটা আমাদের সেলফ অ্যান্টিজেন, সেলফ স্ট্রাকচার, যার ফলে সে কিন্তু সেলফ এই যে অ্যান্টিজেন এর বিপরীতে আমাদের বডির কোনো স্ট্রাকচারের বিপরীতে সে কাজ করবে না। কিন্তু যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন বডিতে প্রবেশ করবে পরে কি হয়, ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিপরীতে সে কিন্তু অ্যান্টিবডি তৈরি করবে এবং তখন অ্যান্টিবডি তাকে ডিস্ট্রয় করবে। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কি নন সেল বা ফরেন, তাই তো? এই মোট কথা এটাই। তাহলে একটা, তাহলে ইন জেনারেল molecules recognized as self are not immunogenic, but তার মানে কি we are tolerant to those self molecules. To be immunogenic, molecules must be recognized and non-self, that is foreign. এটা সংক্ষেপে এটা জানা রাখো। তারপর molecular সাইজ, molecular সাইজ যত বড় হবে তত সে ইমিউনোজেনিক হবে, সাইজ যত ছোট হবে তত লেস ইমিউনোজেনিক হবে। যেমন দেখি, ভেরি স্মল molecules আর নট ইমিউনোজেনিক, যেমন অ্যামাইনো অ্যাসিড মনোস্যাকারাইড, এদের বিপরীতে কিন্তু তোমার অ্যান্টিবডি তৈরি হবে না, কারণ এই যে অ্যামাইনো অ্যাসিড কি খুব ছোট্ট, মনোস্যাকারাইড খুব ছোট্ট, কিন্তু আইভি স্যালাইড, ড্রাগস, ভিটামিনস এদের বিপরীতে কোনো অ্যান্টিবডি তৈরি হবে না। কখন তৈরি হবে? যদি মোলিকুলার লেস দেন 10,000 ডেল্টন, তাহলে কি উইকলি ইমিউনোজেনিক। আবার মোলিকুলার যদি মোর দেন 1 লাখ ডেল্টন, তাহলে এগুলো স্ট্রং ইমিউনোজেনিক, পোটেন্ট ইমিউনোজেন, ঠিক আছে। molecules are not immunogenic, যদি ছোট হয় তাহলে নট ইমিউনোজেনিক, ঠিক আছে। যেমন হলো অ্যামাইনো অ্যাসিড, মনোস্যাকারাইড, আইভি স্যালাইড, ড্রাগস এবং এজন্য বলা হচ্ছে কি, যদি মোলিকুলার যদি লেস দেন 10,000 ডেল্টন তাহলে সেটা উইকলি ইমিউনোজেনিক, আর যদি মোলিকুলার মোর দেন 1 লাখ ডেল্টন হয় তাহলে এই পোটেন্ট ইমিউনোজেনিক। এই জিনিসটা শুধু সংক্ষেপে জানাও। তারপর কেমিক্যাল নেচার, আমরা জানছি কি কেমিক্যাল নেচার প্রোটিন আর পলিস্যাকারাইড নেচার, তাই তো। সবচেয়ে অ্যান্টিজেন হিসেবে বেশি ভালো হলো প্রোটিন, প্রোটিন আর দ্য মোস্ট পোটেন্ট ইমিউনোজেন। তারপরে আসতেছে হলো পলিস্যাকারাইড, র্যাঙ্ক সেকেন্ড। আর লিপিড আর নিউক্লিক অ্যাসিড সাধারণত তোমরা এরা ইমিউনোজেনিক হিসেবে কাজ করে না, এই জন্য বলা হচ্ছে পোরলি ইমিউনোজেনিক। তবে পোরলি ইমিউনোজেনিক কখন কাজ করে সেটা আমরা পরে আসতেছে। নর্মালি তারা ইমিউনোজেনিক হিসেবে কাজ করে না, ঠিক আছে। যখন অ্যাবনর্মাল কিছু কন্ডিশন আসবে তখন রেসপন্স করবে, এই জন্য এখানে বলা হচ্ছে পোর ইমিউনোজেন। তাহলে কেমিক্যাল ন্যাচারাল প্রোটিন আর পলিস্যাকারাইড মেইনলি আমরা এটাই জানি, এই হলো কেমিক্যাল নেচার। তারপরে এসো কেমিক্যাল কমপ্লেক্সিটি। কেমিক্যাল কমপ্লেক্সিটি হলো একটা সাবস্টেন্স যদি একই ধরনের অ্যামাইনো অ্যাসিড বা একই ধরনের সুগার দ্বারা তৈরি হয়, যেটাকে বলি হোমোপলিমার, তাহলে এগুলো উইকলি ইমিউনোজেনিক। আবার যদি একটা সাবস্টেন্স যদি অনেকগুলো যদি অনেক ধরনের যদি প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড অথবা সুগার থাকে তাহলে সেটা হলো বেশি ইমিউনোজেনিক হবে।
সেটাকে বলি হেটারো পলিমার। যেমন এখানে মোর মোর কমপ্লেক্স, মোর ইমিউনোজেনিক, মোর কমপ্লেক্সিটি, মোর ইমিউনোজেনিক। এখন যেমন অ্যামাইনো অ্যাসিড হোমোপলিমার, হ্যাঁ, এটা কি হোমোপলিমার কাকে বলবো? চেইন অফ সেম অ্যামাইনো অ্যাসিড, একই ধরনের অ্যামাইনো অ্যাসিড, তাহলে হবে কি লেস ইমিউনোজেনিক। আবার কি যখন হেটারোজেনিক হচ্ছে, হেটারোজেনিক মানে কি টু আর মোর ডিফাইন্ড অ্যামাইনো অ্যাসিড, সেটাকে বলেছে হেটারোজেনিক, তাহলে সেটা মোর ইমিউনোজেনিক। এখানে একটা ফিগার দেখো, প্রথম ফিগার দেখো, এখানে হোমোপলিমার, তাই তো? একই ধরনের অ্যামাইনো অ্যাসিড অথবা একই ধরনের সুগার, হোমোপলিমার, কালার একই না, তাহলে এটা হলো লেস ইমিউনোজেনিক। আবার এখানে দেখো কালার বিভিন্ন ধরনের, এটা দ্বারা বোঝাইছি আমি যে দুই বা বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড বা সুগার দ্বারা তৈরি, সেটাকে বলবো হেটারোপলিমার। এই হেটারোপলিমারটা মোর ইমিউনোজেনিক, মোর কমপ্লেক্স, মোর ইমিউনোজেনিক। আর হোমোপলিমার ইজ মোর লেস ইমিউনোজেনিক দেন হেটারোপলিমার। এই হলো কেমিক্যাল কমপ্লেক্সিটি। তারপর হলো টাইপ অফ এক্সপোজার টু দ্য, তাহলে আগের হেডলাইনটা গেল, এখন এক্সপোজার টু দ্য ইমিউনোজেন। টাইপ বলতে এখন কি বলছি দেখো, ডোজ ডোজ অফ ইমিউনোজেন। ডোজ সাধারণত কতটুকু দিব, ডোজের উপর ভিত্তি করেও, বেশি কম ডোজও দিলেও তোমার ইমিউনোজেনিক হবে না, ইমিউন রেসপন্স করবে না। আবার যদি খুব বেশি ডোজ দেওয়া হয় সেটাও করবে না। ইমিউন রেসপন্স করতে গেলে অবশ্যই একটা থ্রেশহোল্ড লেভেল থাকে, ওই থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত পৌঁছাইলে সে মানে অপটিমাল লেভেল থাকে, সেই লেভেল দিলেই তাকে তখন সে অ্যান্টিবডি তৈরি করবে। তাহলে ইনসাফিসিয়েন্ট ডোজ উইল নট ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। আরেকটা বলছে ভেরি হাই ডোজ অলসো নট ইনডিউস অ্যান ইমিউন রেসপন্স। তাহলে ইনসাফিসিয়েন্ট ডোজ করলেও ইমিউন রেসপন্স করতেছে না, এবং হাই ডোজ হলেও ইমিউন রেসপন্স করতেছে না। তাহলে ইমিউন রেসপন্স করতে গেলে কি হবে? Minimum quantity of antigen is required to attain a threshold level, and once that level is exceeded, increase in dose does not increase immune response. তাহলে অবশ্যই মিনিমাম কোয়ান্টিটি থাকতে হবে, এবং এই থ্রেশহোল্ড লেভেল পর্যন্ত যাবে, লেভেল পর্যন্ত যখন পৌঁছে গেল সে ইমিউন রেসপন্স করবে। কারণ যখন থ্রেশহোল্ড লেভেলের বেশি হয়ে গেল, তার মানে ডোজ যখন বেশি হয়ে গেল, সে তখন ইমিউন রেসপন্স করবে না। এই হলো ডোজ অফ ইমিউনোজেন। তারপরে বলো ফ্রিকোয়েন্সি অফ ডোজ বা, আচ্ছা আচ্ছা, এখন আসলে তোমার হলো রুট অফ অ্যাডমিশন, কোন রুটে আমরা দেবো। যেমন আমরা ভ্যাকসিন দেই না, ভ্যাকসিন বেশি ভ্যাকসিন নিয়ে চিন্তা করো। ভ্যাকসিন আমরা কিছু দেই হলো সাবকিউটেনিয়াস, কিছু দেই ইন্ট্রাডার্মাল, কিছু দেই ওরালি, দেই না আমরা। সেখানে কি থাকে? অ্যান্টিজেন থাকে, তাই তো? যে অ্যান্টিজেনটা ডিলে অ্যাবজর্পশন ফর বেটার ইমিউন রেসপন্স। আমরা দিলাম একটা ভ্যাকসিন খাওয়াই দিলাম, তার রেসপন্সটা তো যদি তার অ্যাবজর্পশনটা যদি ধীরে ধীরে হয়, তাহলে সে লং টাইম ধরে সে ইমিউন রেসপন্স দেবে। ডিলে অ্যাবজর্পশন প্রডিউস বেটার ইমিউন রেসপন্স। এই জন্য বলা হয় যে আমরা ভ্যাকসিন কি যদি সাবকিউটেনিয়াস দেওয়া হয় বা ইন্ট্রাডার্মাল রুটে যদি দেওয়া হয়, এই অ্যাবজর্পশনটা আস্তে আস্তে হবে, এবং এটা হলো এই জন্য বলা হয় সাবকিউটেনিয়াস or intradermal route serve as better route for induction of immunity. ঠিক আছে? এই যেমন বিসিজি দেওয়া হয়, একটা ডোজ দিলেই হয়ে যায়, তাই না? সারা জীবন সে লাইফ লং সে ইমিউনিটি দেবে। হ্যাঁ, ডিপিটি এগুলো কি দেওয়া হয়? সাবকিউটেনিয়াস বা ইন্ট্রাডার্মাল, দেখো কয়েকটা দিলেই কিন্তু বহুদিন লাইফ লং ইমিউনিটি দেবে। আবার কিছু কিছু আছে যদি ওইটাকে তুমি যদি আবার যদি ওরালি দাও, তখন সে ইমিউন রেসপন্স করবেই না। এই যে রুটটাও একটা ফ্যাক্টর। ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিশন, কতবার দেব। তোমার এই অ্যান্টিজেন বা ভ্যাকসিন একবার দিলেই কিন্তু তোমার ইমিউন রেসপন্স করে। আবার কিছু আছে
একবার দিলে হয় না, বারবার দিতে হয়, তাই তো? বারবার দিতে হয়। যেমন বিসিজি, যেমন দেখো এ সিঙ্গেল ডোজ ইমিউনোজেন ইজ লেস লাইকলি টু ইন্ডিউস স্ট্রং রেসপন্স। একবার দিলে কিন্তু সহজে করে না। ওটা যদি বারবার যদি দেওয়া হয়, রিপিটেড যদি দেওয়া হয়, রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন ওভার এ পিরিয়ড অফ টাইম, সেটাকে বলা হয় বুস্টার ডোজ, ইজ মোর লাইকলি টু ইন্ডিউস স্ট্রঙ্গার ইমিউন রেসপন্স। যেমন ডিপিটি, ডিপিটি কি করা হয়? প্রথম দেওয়া হয় কয় সপ্তাহে? 6 সপ্তাহ দেওয়া হয়, তারপরে 4 সপ্তাহ পর পর দেওয়া হয়, 6 সপ্তাহ দেওয়া হয়, 10 সপ্তাহ দেওয়া হয়, তারপরে 14 সপ্তাহ দেওয়া হয়, তাই না? 1 মাস পর পর দেওয়া হচ্ছে। এই যে বারবার রিপিটেড দেওয়া হচ্ছে, এটাকে বলা হয় বুস্টার ডোজ। এই বুস্টার ডোজ যদি দেওয়া হয় তাহলে স্ট্রং ইমিউন রেসপন্স করবে। ঠিক আছে? দিলে সেটা সাধারণত স্ট্রং রেসপন্স করে না। যখন বারবার দেওয়া হয় তখন সেটা স্ট্রং ইমিউন রেসপন্স করবে। ঠিক। এরপরে আসো নেচার অফ রেসিপিয়েন্ট। নেচার অফ রেসিপিয়েন্ট, নেচার অফ রেসিপিয়েন্ট কি হবে? একটা এজ বলছি, তারপরে জেনেটিক ক্যারেক্টার বলছি, আরেকটা নিউট্রিশন স্ট্যাটাস বলছি। এখানে তাহলে পড়ি আমরা, জেনেটিক ভেক্টরটা বলি আমরা। যেমন একই ধরনের একই অ্যান্টিজেন, আচ্ছা একই অ্যান্টিজেন দেখো, নিগ্রোদের বেলায় ইমিউন রেসপন্স বেশি করে, আবার সেটা আবার তোমার যে যারা হোয়াইট সাদা, তাদের ইমিউন রেসপন্স করে না, যে ডিউ টু ডিফারেন্স ইন দ্য জেনেটিক কনস্টিটিউট। আবার একই আবার আরেকটা অ্যান্টিজেন ইমিউন রেসপন্স করে সাদাদের বেশি করবে, কিন্তু নিগ্রোদের কম করবে। এটাই বলা হচ্ছে আর কি। তাহলে ওটা ভিত্তি করে, ডিফেন্স করে। আবার যদি এখানে বলা হচ্ছে ডিফারেন্ট স্ট্রেন অফ সেম স্পেসিস মে রেসপন্ড ডিফারেন্টলি টু সেম অ্যান্টিজেন। মোট কথা এটাই। তাহলে একটা এটা হলো জেনেটিক কনস্টিটিউয়েন্ট। এস, এ যদি এক্সট্রিম অফ এস, যেমন এল্ডারলি, এদের কি ইমিউন রেসপন্স কম থাকে, তাই না? এই সময় কিন্তু এই সময় কিন্তু ইমিউনিটি যদি তুমি ভ্যাকসিন দাও বা অ্যান্টিজেন যদি তৈরি হয়, তখন কিন্তু ইমিউন রেসপন্সটা বেশি করবে না, নিউবর্ন বা এল্ডারলি। আরেকটা বললাম কি নিউট্রিশনাল স্ট্যাটাস, যদি মালনারিশড হয়, স্বাস্থ্য ভালো নাই, আর নিউট্রিশন নাই তার, বা কোনো ইমিউনো সাপ্রেশন থাকে যেমন ডায়াবেটিস, এগুলো ক্ষেত্রে তোমার ইমিউন রেসপন্স ভালো হবে না। মোটামুটি এগুলো তোমার হলো ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। ক্রাইটেরিয়া অফ এ গুড অ্যান্টিজেন। হ্যাঁ, তাহলে এখন এই এতগুলো আমরা বললাম, এখন তোমার ইয়েটা দেখো তো, যে অ্যান্টিজেনের ইয়েটা, অ্যান্টিজেনের ইয়েতে আসো। অ্যান্টিজেন, অ্যান্টিজেন এখন বোঝো তো। Antigen may be defined as a high molecular weight foreign substance, usually protein or polysaccharide in nature, which when introduced into a suitable route individual through a suitable route produce antibody with which it reacts specifically. এখন বুঝছো তো? তাহলে আগে বলছে কি ওই যে ক্যারেক্টার, এই যদি এই ডেফিনিশন যদি খেয়াল রাখতে পারো, তাহলে তোমার যে এই ক্যারেক্টার তুমি এমনিতে লিখতে পারবা বা বলতে পারবা। তাহলে হাই মোলেকুলার ফরেন সাবস্টেন্স, molecular high of foreign substance, তারপরে chemical nature protein or polysaccharide nature, which one introduced into a suitable individual. Individual বলতে তোমার যে কি বললাম, যে অনেকগুলো ফ্যাক্টর বললাম, এবং সুইটেবল রুটে দিতে হবে, যার কিন্তু প্রোটিন অ্যান্টিবডি এবং তার সঙ্গে রিয়াকশন করবে স্পেসিফিক্যালি। যেমন পোলিও ভাইরাস, এর এগেইনস্টে যেটা অ্যান্টিবডি তৈরি হবে, সেই অ্যান্টিবডি কি হবে, সেই পোলিও ভাইরাসের বিপরীতে কাজ করবে। সেক্ষেত্রে এই সাইড বিপরীতে কাজ করবে না।
এই জন্য বলা হচ্ছে স্পেসিফিক্যালি। তাহলে অ্যান্টিজেন বোঝা যাচ্ছে? এখন এসো, আমি খুব আস্তে আস্তে বলাচ্ছি যাতে তোমরা বোঝো, এতক্ষণ ক্লাস শেষ হয়ে যেত। এখন আমরা আসবো হ্যাপটেন তো করলাম, আচ্ছা এখন ওই যে অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন পড়বো। অ্যান্টিজেনের ক্লাসিফিকেশন আমরা বলবো, একটা হলো অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার, অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার। 2 নম্বরে বলবো হলো অন দ্য বেসিস অফ মোড অফ অ্যাকশন। তারপরে 3 নম্বরে বলবো অন দ্য বেসিস অফ এপিটপ অর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, অন দ্য বেসিস অফ সোর্স, অন দ্য বেসিস অফ পোটেন্সি। ঠিক আছে, এগুলো ভাবে ভাগ করলাম, 5টা হেডিং করলাম। এখন প্রথম হেডিং এ যাও, অন দ্য বেসিস অফ কেমিক্যাল নেচার। কেমিক্যাল নেচার অলরেডি আগেই বলছি আমি যে প্রোটিন, কেমিক্যাল নেচার কি প্রোটিন নট পলিসাইড নেচার, তাই তো? তাহলে প্রোটিন হলো বেস্ট ইমিউনোজেনিক। তারপরে সেকেন্ড হলো কি পলিস্যাকারাইড। এটাকে ভাগ করবো প্রোটিন, পলিস্যাকারাইড, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। আচ্ছা এখানে আসলে প্রোটিন, ভার্চুয়ালি অল প্রোটিনস আর অ্যান্টিজেনিক ইন অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিভিজুয়াল। প্রোটিন ফার্স্ট, প্রোটিন ইমিউনোজেনিক। আর পলিস্যাকারাইড কি সেকেন্ড টু র্যাঙ্ক, মানে হলো প্রোটিনের পরেই হলো পলিস্যাকারাইড। তবে এখানে একটু এক্সেপশন জানা রাখো, পলিস্যাকারাইড আর পোটেনশিয়ালি ইমিউনোজেনিক বাট নট অলওয়েজ এবিও ব্লাড গ্রুপ অ্যান্টিজেন। এটা সাধারণত ব্লাড গ্রুপে যে এবিও, আমরা ব্লাড গ্রুপে এবিও সিস্টেম যেটা জানি, সেখানে যে অ্যান্টিজেন ব্লাড প্রদান করি, সেই অ্যান্টিজেন কিন্তু অ্যান্টিজেন তোমার ইমিউনোজেন হিসেবে কাজ করে না। যাই হোক, আগের কথা জানো, লিপিড usually are not antigenic but may act as hapten. হ্যাপটেন আমি অলরেডি পড়ালাম, লিপিড ইটসেলফ নট অ্যান্টিজেনিক। কিন্তু যখন হ্যাপটেন, যখন ক্যারিয়ার তার সঙ্গে একটা ক্যারিয়ার প্রোটিন দিলাম, তখন সে অ্যান্টিজেন হিসেবে কাজ করবে। তারপর নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে থাকে, তাই তো? নিউক্লিয়াসের মধ্যে থাকে, হ্যাঁ। এবং এগুলো কি একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয়াস কি নিউক্লিয়ার মেমব্রেন দ্বারা কি বাউন্ডেড থাকে, তাই না? তার মানে সিকোয়েস্টার থাকে, তারা লুকায়িত থাকে। তখন কিন্তু বডি থাকে, বডির আমাদের সেনাবাহিনী তাকে কিন্তু তাহলে ইমিউন রেসপন্স করবে না। কিন্তু কোনো কারণে সেই নিউক্লিয়াস যদি ভেঙে যায়, নিউক্লিয়ার মেমব্রেন যদি ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সেই ডিএনএটা বের হয়ে আসলেই সার্কুলেশনে আসলেই তখন আমাদের আমার সেনাবাহিনী সেই লিম্ফোসাইট তাদেরকে ফরেন সাবস্টেন্স মনে করবে এবং তার বিপরীতে তারা অ্যান্টিবডি তৈরি করবে। যেমন উদাহরণ দেই, নিউক্লিক অ্যাসিড পোরলি ইমিউনোজেনিক are sequestered in the nucleus by nuclear membrane, তাই তো? নিউক্লিক অ্যাসিড আর সিকোয়েস্টার্ড মানে লুকায়িত থাকে ইন দা, এখানে থাকে, যা বলে আমাদের ইমিউন রেসপন্স হবে না। সো বডি ক্যান নট রেকগনাইজ ইট। সো ডিএনএ ইজ নট ইমিউনোজেনিক। কিন্তু কিছু কন্ডিশন আছে, যেমন বাট হোয়েন ডিএনএ নেচার as in case of SLE, it acts as immunogen and anti-DNA antibody is formed. SLE, systemic lupus erythematosus, এখানে কি হয়? এখানে কিন্তু তোমার হলো এই তোমার নিউক্লিয়াসটা ভেঙে যায়, যার ফলে ডিএনএটা ব্লাডে চলে আসে, তখনই কিন্তু তোমার ওর বিপরীতে অ্যান্টিবডি হয়। সেটা কি অ্যান্টিবডি হবে? অ্যান্টি ডিএনএ অ্যান্টিবডি তৈরি হয়, সেটাকে আমরা SLE বলি। আরো অনেক ডিজিজ আছে, সেটা পরে আমরা জানবো, ঠিক আছে? তাহলে কেমিক্যাল নেচার অনুযায়ী ভাগ করলাম হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড এবং নিউক্লিক অ্যাসিড। অন দ্য বেসিস অফ কাজ কিভাবে করতেছে,
এটাকে ভাগ করবো হলো থাইমাস ডিপেন্ডেন্ট বা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, আরেকটা ভাগ করবো হলো টি থাইমাস ইন্ডিপেন্ডেন্ট আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। ঠিক আছে, এখন ডিফাইন কিভাবে করবো? when the antigen cannot activate B lymphocyte without the help of T lymphocyte is called thymus dependent antigen. থাইমাস ডিপেন্ডেন্ট কারণ অর্থ টি বলা হচ্ছে কেন? টি সেলগুলো তৈরি হয় কোথায়? নাম আসে টি থাইমাস ডিপেন্ডেন্ট বা টি ডিপেন্ডেন্ট সঙ্গে বলি। যখন একটা অ্যান্টিজেন যখন তোমার বডিতে প্রবেশ করবে, অথবা এই যে এটাই ডেফিনিশন আরো বলি, when the antigen activate B lymphocyte with the help of T lymphocyte is called thymus dependent antigen. Criteria কি? Mostly protein in nature, require macro স্যার 30 জন করছে স্যার, করতেছে স্যার, একটু সময় লাগে তো স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলো when the antigen activate T lymphocyte. অ্যান্টিজেন অ্যাক্টিভেট কাকে করে? বি লিম্ফোসাইট। কার মাধ্যমে করে? উইথ দ্য হেল্প অফ টি লিম্ফোসাইট ইজ কল্ড দ্য থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। ক্রাইটেরিয়া কি? মোস্টলি প্রোটিন ইন নেচার এবং রিকোয়ার ম্যাক্রোফেজ অর আদার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, রিকোয়ার মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি অ্যান্টিজেন কমপ্লেক্স এবং রিকোয়ার হেল্পার টি সেল। এখানে আমি ফিগারে আসি, দেখো তাহলে আরো ভালো করে বুঝবা। এই ফিগারটা দেখে নাও, দেখো তাহলেই বুঝবা। একটা অ্যান্টিজেন বা ইমিউনোজেন আমাদের বডিতে প্রবেশ করলো, তখন সে তাকে ইনগালফ করলো। ফিগারটা ভালো করে দেখো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সাস এজ ম্যাক্রোফেজ তাকে ইনগালফ করলো, তারপরে ইনগালফ করলো তারপরে সেটা কি করলো? তাকে ভেঙে দিল, ব্রোকেন ডাউন ইনটু স্মল ফ্র্যাগমেন্ট বা পেপটাইডে পরিণত করলো। তারপর সে বাইন্ড করতেছে কার সঙ্গে? এমএসসির সঙ্গে বাইন্ড, তাই তো? এমএসসি2 এর সঙ্গে বাইন্ড করতেছে। করার পরে কি হচ্ছে? সে সেল সার্ফেসে চলে আসলো। তারপরে এমএসসি আর হলো তোমার অ্যান্টিজেন, এটা কি আসলো? যখন সেল সার্ফেসে আসলো তখন সেটাকে আবার রিকগনাইজ করতেছে কি? হেল্পার টি সেল থ্রো সেলটা হচ্ছে কি টি সেল রিসেপ্টর, তাই তো? হেল্পার টি সেল যখন তখন অ্যাক্টিভেশন হলো, তখন সে একদিকে হেল্পার টি সেল যখন অ্যাক্টিভেশন হলো, তখন সে সিক্রেট করবে ইন্টারলিউকিন 4 and 5। 4 এবং 5 করবে কি? বি সেল গ্রোথ। আর একটা হলো 5 হলো কি? ডিফারেন্সিয়েশন, তাই তো? বি সেল থেকে তৈরি হয়ে তোমার হলো প্লাজমা সেল তৈরি হচ্ছে, আরেকটা হলো মেমোরি সেল তৈরি হচ্ছে। প্লাজমা সেল তৈরি বি সেল তৈরি হচ্ছে মেমোরি সেল। কতটা জিনিস! তাহলে এখানে দেখো কি একটা, তাহলে এই দিকে দেখো, তাহলে প্রথম রাখতেছে কি এখানে কি? এটা হলো তোমার প্রোটিন নেচার, কেমিক্যাল নেচার, প্রোটিন, এটা অবশ্যই মেইনলি প্রোটিন নেচার। এখানে তোমার রোল প্লে করতেছে কি? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল লাগতেছে না? এখানে রাখতেছে। এমএসসি লাগতেছে না? লাগতেছে। তারপর কি? হেল্পার টি সেল লাগতেছে। তারপর তোমার বি সেল লাগতেছে। এবং এই যে বি সেলকে অ্যাক্টিভেশন করলো কি? ডাইরেক্টলি করলো? ডাইরেক্টলি করলো না, কিন্তু অনেকগুলো প্রসেস মেনটেন করে গেল। এবং এই যে হেল্প কার লাগলো? হেল্পার টি সেল। হেল্পার টি সেল 4-5 যদি সিক্রেশন না করে, তাহলে বি সেল অ্যাক্টিভেশন হবে না, তাই তো? তাহলে হেল্পার টি সেল হেল্প নিয়ে তারপরে সে বি সেলকে অ্যাক্টিভেশন করলো। হ্যাঁ, করে একদিকে হলো প্লাজমা সেল হলো, তারপর অ্যান্টিবডি তৈরি হলো, আরেকটা হলো কি? মেমোরি। এখন তাহলে আমরা আবারও ওইটা যাই, দেখো তাহলে when the antigen activate B lymphocyte with the help of T lymphocyte, তাহলে B lymphocyte অ্যাক্টিভেট করতেছে কি? কার মাধ্যমে? with the help of T lymphocyte is called thymus dependent, মানে টি এর উপরে, টি লিম্ফোসাইটের উপরে ডিপেন্ডেন্ট আছে।
এজন্য বলা হচ্ছে টি ডিপেন্ডেন্ট। ক্রাইটেরিয়া কি আমি আগে বললাম যে প্রোটিন প্রোটিন, আবার কি রিকোয়ার ব্যাকটেরিয়া অর আদার অ্যান্টিজেন বেনিফিশিয়েন্ট, তারপর আর কি লাগছে লাগতেছে, আবার কি হচ্ছে রিকোয়ার হেল্পার টি সেল, আর কি হয় মেমোরি সেল তৈরি হয়, কয়েকটা মেমোরি সেল তৈরি হয়, এখানে মেমোরি সেল তৈরি হয়। তাই তো তোমাকে কিন্তু ওই সবসময় চার্টটা বলবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেক দিকে দেখো, যেমন সেদিন আমি ওই যে বিসেল যখন অ্যাক্টিভেশন হলো, তখন কি তখন দেখো, তখনকার ফিগারটা চিন্তা করো। তো টি ডিপেন্ডেন্ট যেগুলো কি করতেছে, যে বি সেলকে অ্যাক্টিভেট করতেছে উইথ দ্য হেল্প অফ টি লিম্ফোসাইট। আর কিছু কিছু অ্যান্টিজেন আছে সেলকে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করে, তাদেরকে বলবো হলো থাইমাস ইনডিপেন্ডেন্ট, বা টি ইনডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, মানে তারা হলো টি এর উপর, টি লিম্ফোসাইটের উপরে ডিপেন্ডেন্ট নয়। যেমন ধরো when the antigen stimulate B lymphocyte directly without the help of T lymphocyte is called thymus independent antigen বা T independent antigen। ঠিক আছে, তাহলে একটা অপোজিটে, একটা হেল্প রাখতেছে আর একটা হেল্প রাখতেছে না, একটা টি লিম্ফোসাইটের হেল্প রাখতেছে আর একটা টি লিম্ফোসাইটের হেল্প রাখতেছে না। ক্রাইটেরিয়া দেখো, এখানে পলিসাইড নেচার, এটা আগেরটা ছিল প্রোটিন ইন নেচার, আর আগেরটা কি ছিল, সেখানে এপিসি অ্যান্টিজেন বেন্ডিং সেল তাকে ইনগাল্প করলো, তারপরে মেরে ফেললো। এখানে অ্যান্টিজেন বেন্ডিং সেল রাখতেছে না, তারপরে কোনো প্রসেস করতেও হচ্ছে না, তারা ডাইরেক্টলি, যার ফলে কি হচ্ছে ক্যান ডাইরেক্টলি, এবং এর ফলে কি হচ্ছে কোনো মেমোরি সেল তৈরি হবে না। যেমন সেদিন বিল লিম্ফোসাইট আমি বললাম যে বিল লিম্ফোসাইট, আগে ওই ফিগারটা দেখে নিও, যে কিছু কিছু অ্যান্টিবডি মাল্টিভ্যালেন্ট, যেমন বিশেষ করে পলিস্যাকারাইড অ্যান্টিজেন যেগুলো হয়, সেগুলো হয় কি বি সেলের যে রিসেপ্টর আইসিএম তার সঙ্গে বাইন্ড করতেছে, করে রিসেপ্টর মেডিয়েটেড অ্যান্ডোসাইটোসিসের মাধ্যমে তারা সেলের ভেতরে যাচ্ছে। বি সেল তাকে কি করতেছে, বি সেল আবার বি সেল অ্যাক্টিভেশন হয়ে গেল, হয় বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হলো, প্লাজমা সেল থেকে আবার তোমার অ্যান্টিবডি তৈরি হলো, এবং এই ক্ষেত্রে কোনো আগেরটা মেমোরি সেল তৈরি হয়েছে। তাহলে এই হলো তোমার এটা। পরে কিন্তু আমরা একটা পার্থক্য বলবো টি ডিপেন্ডেন্ট আর টি ইনডিপেন্ডেন্ট পার্থক্য আছে, এই পয়েন্টগুলোই আমরা পরে পড়বো। এই পর্যন্ত হলো তোমার মোড অফ অ্যাকশন। এখন আসো অন দ্য বেসিস অফ এপিটপ অর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট। আমরা এপিটপ পড়ছি, এপিটপ পড়লাম কি মনোভ্যালেন্ট, মাল্টিভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট, তাই তো বললাম। ওর উপর ভিত্তি করে কিভাবে করতে পারি, যদি একটা অ্যান্টিজেনের সিঙ্গেল একটা এপিটপ থাকে, তাকে বলা হয় ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট অ্যান্টিজেন। ঠিক আছে, আর যদি তারপর একটা কি ইউনিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, টু or more determinant of the same kind, যেমন ম্যানি পলিস্যাকারাইড। আর আরেকটা কি মাল্টি ডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, মাল্টিপল ডিটারমিনেন্ট অ্যান্ড ডিফাইন্ড কাইন্ডস। যেমন প্রথমটা কি হলো ইউনিডিটারমিনেন্ট ইউনিভ্যালেন্ট, আমার শুধু সিঙ্গেল এপিটপ থাকতেছে, যেমন হ্যাপটেপ। আরেকটা কি হলো ইউনিডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, তার মানে কি এখানে দুই বা তার বেশি এপিটপ থাকতেছে, কিন্তু সেম কাইন্ড, একই ধরনের সেম কাইন্ড, যেমন বলো পলিস্যাকারাইড। আর মাল্টি ডিটারমিনেন্ট মাল্টিভ্যালেন্ট, এখানে যে পলিস্যাকারাইড থাকতেছে বা প্রোটিন থাকতেছে, এগুলো এটা একটা পার্থক্য। আরেকটা বলো অন দ্য বেসিস অফ সোর্স অনুযায়ী ভাগ, এক্সোজেনাস অ্যান্টিজেন, আরেকটা হলো এন্ডোজেনাস অ্যান্টিজেন। সেদিন যেমন একদিন বলেছিল কেন তোমার ওই যে এমএসসির সঙ্গে বলছিল, এমএসসি ব্যাপারে কোন প্রশ্ন খেয়াল নাই, এটা আরো ভালো বোঝা। দেখো এক্সোজেনাস অ্যান্টিজেন এবং তোমরা ফিগারটায় আবার আমি যাই। প্রথমে একটা ভাইরাস বডিতে প্রবেশ করলো, তাই তো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো। আচ্ছা, এর আগে এটা পড়ে নেই।
আচ্ছা থামো, একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন বডিতে প্রবেশ করলো, হুম, সেটাকে বলবো হলো, সেটাকে বলবো তোমার হলো এক্সোজেনাস অ্যান্টিজেন। যেমন পড়ে নিই আগে, exogenous antigen are those being produced outside the cells of the body. যেমন এক্সাম্পল ভাইরাস, ব্যাকটেরিয়া, ফ্রি ভাইরাস, ইস্ট, প্রোটোজোয়া এবং টক্সিন। একটা ব্যাকটেরিয়া কি যখন বডিতে প্রবেশ করে, নট ইন্টারসেলুলার, ইন্টারসেলুলার ওটা আবার ভিন্ন। ব্যাকটেরিয়া, ফ্রি ভাইরাস যখন বডিতে প্রবেশ করতেছে তখন সেটাকে বলো ফ্রি ভাইরাস, ইস্ট, প্রোটোজোয়া এবং টক্সিন। হ্যাঁ, আচ্ছা। আবার এন্ডোজেনাস অ্যান্টিজেন কাকে বলবো? এই যে ভাইরাস এই যে বডিতে বাইরে থেকে প্রবেশ করলো, করার পরে কি হবে, সে সেলকে ইনফেকশন করবে, সেলের ভেতরে সে বংশবৃদ্ধি করবে, সেটাকে বলবে কি, কোন প্রসেসে করে, বাই রেপ্লিকেশন। রেপ্লিকেশন গুলো অনেক ভাইরাস তৈরি হলো, একটা থেকেই তোমার 100, 200, 300, অনেক, মোর দেন 100 তৈরি হয়ে গেল। ঠিক আছে, সেগুলো হলো তোমার হলো এন্ডোজেনাস প্রোটিন অ্যান্টিজেন। কি জানো যে তারা সেলের ভিতরে হচ্ছে। তারপর ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া এবং টিউমার অ্যান্টিজেন, এগুলো তোমার হলো এন্ডোজেনাস অ্যান্টিজেন। বুঝলা তো? তাহলে এক্সোজেনাস আর অ্যান্টিজেন, এন্ডোজেনাস। তাহলে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস যখন বাইরে থেকে প্রথম প্রবেশ করলো সেটাকে হলো এক্সোজেনাস। আর একটা ভাইরাস যখন তোমার মনে করো বডিতে রেপ্লিকেট করতেছে তখন সেটাকে হলো এন্ডোজেনাস ভাইরাস অ্যান্টিজেন। ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া যেমন মাইক্রোবায়োলজি, টিউবারকুলোসিস, এগুলো হলো এন্ডোজেনাস অ্যান্টিজেন। এগুলো এক্সোজেনাস এবং এন্ডোজেনাস। আরেকটা বলবো হলো অন দ্য বেস অফ পোটেন্সি, পোটেন্সি অনুযায়ী ভাগ করবো। একটা হলো কনভেনশনাল অ্যান্টিজেন, আরেকটা হলো সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেন, কনভেনশনাল অ্যান্টিজেন কি হলো, these are engulfed by the antigen presenting cell, that is antigen presenting cell, degraded into epitope which binds to the peptide group of the MSC2 molecules and are put on the surface of the antigen presenting cells. Here they are recognized by the helper T cell. এটা হলো কনভেনশনাল। যেমন আমি আগেই বলি, এই যে একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলো, তাই তো, প্রবেশ করার পরে কি হচ্ছে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ইনগাল্ভ করতেছে, করে তাকে ব্রোকেন ডাউন করলো, কি ব্রোকেন ডাউন ইনটু স্মল ফ্র্যাগমেন্ট, স্মল পেপটাইড তৈরি করলো। করার পরে তারা কি করলো, এমএসসির সঙ্গে বাইন্ড করলো, করার পরে সেটা আবার হেল্পার টি সেলের কাছে নিয়ে গেল, হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করলো থ্রু টি সেল রিসেপ্টর। অনেকগুলো পদ্ধতি ইয়ে করে তারা কিন্তু ইয়ে করলো, অ্যাক্টিভেশন করলো। এটাকে বলা হলো কনভেনশনাল অ্যান্টিজেন, চিরাচরিত অ্যান্টিজেন। ঠিক আছে। আর সুপার অ্যান্টিজেন, সুপার পাওয়ার, তাকে যার যে অ্যান্টিজেনের পাওয়ার আছে সুপার অ্যান্টিজেন, সুপার পাওয়ার, তাকে বলো সুপার অ্যান্টিজেন। এটা কি বলবো, দি অ্যান্টিজেন হুইচ অ্যাক্টিভেট এ লার্জ নাম্বার অফ হেল্পার টি সেল উইদাউট বিং প্রসেসড বাই দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এক্সাম্পল হলো যেমন টক্সিক শক সিন্ড্রোম টক্সিন 1 which is produced by the Staphylococcus aureus. তারপর হলো স্ট্রেপ্টোপাইরোজেনিক এক্সোটক্সিন, স্টাফিলোককাস ইন্টারোটক্সিন। আপাতত এই কয়েকটা খেয়াল রাখো। এখানে ফিগারে আবারও যাই দেখো, কনভেনশনাল কাকে বললাম, যে ভাইরাস প্রবেশ করলো বা ব্যাকটেরিয়া প্রবেশ করলো, তাকে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সেলের সঙ্গে বাইন্ড করলো, তাকে ভেঙে দিল, তারপরে এমএসসির সঙ্গে বাইন্ড করলো, তারপরে সে হেল্পার টি সেলের কাছে নিয়ে গেল। এটা হলো কনভেনশনাল। কিন্তু কিন্তু এই যে তোমার হলো সুপার অ্যান্টিজেন, এটা কি করতেছে, এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ইনভার্ট করে না, এরা করবে কি, ডাইরেক্টলি যে এমএসসি তোমার এই যে হেল্পার টি সেলকে তারা ডাইরেক্টলি অ্যাক্টিভেট করবে। এই যে এখানে তারা বাইন্ড করবে, এই যে তোমার যে টি সেল রিসেপ্টর এখানে এখানে তারা অ্যাকশন করবে এবং ডাইরেক্টলি তারা হেল্প করবে, এবং হেল্প একসঙ্গে ম্যানি হেল্পার টি সেলকে তারা অ্যাক্টিভেশন করবে। এটাকে বলে সুপার অ্যান্টিজেন, সুপার পাওয়ার। এটা সুপার অ্যান্টিজেনটা আপাতত এইটুকু জানা রাখো, এটা যখন আমরা স্ট্রেপ্টোককাস করবো, স্টাফিলোককাস করবো, তখন একটা অ্যানিমেশন দেখাবো এবং তখন তোমাদের ক্লিয়ার হবে।
আপাতত জানা রাখো the antigen which activated a large number of helper T cell without being processed by the antigen binding cell. তাহলে এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সেল তাকে ইনভলভ করতেছে না বা প্রসেসও করতেছে না, ঠিক আছে। তারা কি করতেছে, ডাইরেক্টলি অ্যাক্টিভেট করতেছে লার্জ নাম্বার অফ হেল্পার টি সেল। হ্যাঁ, আর এক্সাম্পল হলো টক্সিক শক সিন্ড্রোম টক্সিন 1, স্ট্রেপ্টোকক্কাল পাইরোজেনিক এক্সোটক্সিন, আর হলো কি স্টেফিলোকক্কাল ইন্টারটক্সিন। এখন এই টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কিভাবে কাজ করতেছে? টি ডিপেন্ডেন্ট কেমনে কাজ করতেছে? when T dependent antigen enters in our body, it is engulfed by the antigen binding cell such as macrophage, down into একই জিনিসে broken down into small peptide and binds to the MSC molecule which is present in the cytoplasm. Then this MSC class 2 MSC protein plus peptide complex presented on the surface of the antigen binding cell. This complex now recognized by help the T cell receptor. After recognition, co-stimulation occurs between B cell, B7 of antigen binding cell and CD28 molecules. Then helper T cell is activated and proliferate and produce some effector cells, and effector cells are two types: helper T cell 1 and helper T cell 2. Helper T cell 1 secrete interleukin 2 and gamma interferon, so it is responsible for cell-mediated immunity. Our helper T cell 2 secrete interleukin 4 and 5. 4 causes proliferation of the B cell. 5 differentiate the B cell into plasma cell and memory cell. In the plasma cell then produce immunoglobulin. এবং on repeated action infection, class switching of immunoglobulin occurs. So on repeated infection, IgG, IgA, IgE also found. ফিগারটা দেখো এখন, ওই যে এই জিনিসটা একই বারবার বলতেছি, দেখো বারবার বলার উদ্দেশ্য অবশ্যই আছে, নাহলে তাহলে এটা হলো তোমার হলো টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, যেটা কিভাবে কাজ করতেছে এইটা সম্পূর্ণ ফিগারটাই তোমাকে আবারও বলতেছি। একটা ভাইরাস প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে কি করলো, চেক আপ করলো, ইনগাল্ফ করলো, ফ্যাগোসাইট করলো, তারপর সেটাকে ভেঙে দিল, ভেঙে দিয়ে কি স্মল ফ্র্যাগমেন্টে তৈরি করলো, স্মল পেপটাইডে পরিণত করলো। তৈরি করে কি হবে, তারা MSC 1 বা 2 এর সঙ্গে এটা কি করলো, তারপরে বাইন্ড করে কি সেল সার্ফেস চলে আসলো, তাই তো। সেল সার্ফেস আসলে তখন ওই তোমার হেল্পার টি সেল দুই ধরনের, একটা হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2। হেল্পার টি সেল 1 কি করবে, আচ্ছা হেল্পার টি সেল 2টা আগে, 1টা কি করবে, 1 করবে কি সিক্রেশন করে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফেরন, তাই তো। হেল্পার ইন্টারলিউকিন 2 কি সাইটোটক্সিক টি সেল, দেখো সাইটোটক্সিক টি সেলের উপর কাজ করতেছে, করে সাইটোটক্সিক একেবারে অ্যাক্টিভেশন করতেছে, করলে কি হবে, একদিকে হবে মেমোরি সেল, আরেকদিকে হচ্ছে তোমার ইফেক্টর সেল। ইফেক্টর সেলটা কি করবে, ওই ভাইরাস ইনফেক্টেড সেল একে ডেথ করতেছে। তাহলে এটা হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। আরেকভাবে কি করে, আরেকটা কি করে তৈরি, গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরন কি করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে। ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলে কি হবে, তার ফ্যাগোসাইট ক্যাপাসিটিটা বাড়ায় দেবে, তখন সে কাজ করবে কার বিপরীতে, ভাইরাস এবং ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়া, তার বিপরীতে সে কাজ করবে, তাই তো। তাহলে ওটাকে বলি আমরা, এটাও হলো সেল মেডিয়েটেড ইমিউনিটি। তাহলে এই দিকে একটা হলো, আর আরেক দিকে যাও, হেল্পার টি সেল 2 তৈরি হলো, এটা কি করবে, এটা অ্যাক্টিভেশন করবে। তো এটা তোমার হেল্পার টি সেল সিক্রেট করবে কি ইন্টারলিউকিন 4 এবং 5। 4 কি করবে, বি সেলকে গ্রোথ করবে, করবে
গ্রোথ করবে, আর 5 করবে কি ডিফারেন্সিয়েশন করে করবে কি, আর কি করবে প্লাজমা সেল, আরেকটা করবে হলো মেমোরি সেল তৈরি করবে। আর প্লাজমা সেল কি করবে অ্যান্টিবডি তৈরি করবে। আর মেমোরি সেল তৈরি করবে কি যখন নেক্সট টাইম আবার যখন একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করবে তখন তাকে মেরে ফেলবে, তাই তো। আর মেমোরি সেল তাহলে এখানে তৈরি হলো তোমার মেমোরি হেল্পার সেল, মেমোরি বি সেল তৈরি হলো, আরেকটা হলো কি মেমোরি সাইটোটক্সিক টি সেল তৈরি হলো। তাহলে এটা হলো এইভাবে তোমার টি সেল কাজ করতেছে। এখন প্রথম যখন একটা ইনফেকশন হয় তখন তোমার তৈরি হয় শুধুই আইজিএম, অ্যাবসলিউটলি আইজিএম তৈরি হবে। অ্যান্টিবডি যে প্রথম তৈরি হলো সেটাই হলো আইজিএম, তাই তো। আবার যদি ওই ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি সেকেন্ড টাইম আমাদের প্রবেশ করে বা আবারও বারবার প্রবেশ করে তখন যে অ্যান্টিবডি তৈরি হবে তখন ওখান থেকে ক্লাস সুইচিং হয়ে আদার যে অ্যান্টিবডি গুলো আছে যেমন আইজিজি, আইজি ই, আইজিডি, আইজিএ এগুলো তৈরি হবে। তবে মেইনলি প্রিডমিনেন্টলি তৈরি হবে আইজিজি, ঠিক আছে। তাহলে এখানে আবারও তাহলে দেখো দেখি পরে বুঝলা কিনা। তাহলে ওই একই জিনিসই হয় টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন enters in our body, it is engulfed by antigen binding cell such as macrophage and broken down into small peptide and binds with the MSC 2 molecule which is present in the cytoplasm। আসলো তারপরে তারপরে কি হলো MSC class 2 এবং পেপটাইড মলিকুল একটা কমপ্লেক্স তৈরি করলো which is presented on the surface of antigen binding cell. This complex then recognized by helper T cell through T cell receptor। এরপরে কি করো আপনার চিহ্নিত করলো আপনার রিকগনিশন co-stimulation occurs between B7 থাকে কোথায় অ্যান্টিজেন বাইন্ডিং সেল, তার সঙ্গে আবার কি বাইন্ড করবে তোমরা অলরেডি জানছো যে যে হেল্পার টি সেল অ্যাক্টিভেশন কিভাবে হয় জানছো তোমরা। বি সেল B7 of antigen binding cell and CD28 protein of helper T cell এর মধ্যে একটা co-stimulation হলো। দেন হেল্পার T cell অ্যাক্টিভেশন হলো এবং proliferate এবং প্রডিউস সাম এফেক্টর সেল এবং কিছু করবে। এবং এফেক্টর সেল কি করবে দুই ধরনের, একটা হেল্পার টি সেল 1 এবং হেল্পার টি সেল 2। হেল্পার টি সেল 1 কি করবে ইন্টারলিউকিন 2 এবং গামা ইন্টারফারেন্স তৈরি করলো এবং যার ফলে সে তৈরি করলো কি রেসপন্সিবল ফর সেল মেডিয়েটেড ইমিউনিটি। আর হেল্পার টি সেল 2 করতেছে কি ইন্টারলিউকিন 4 এবং 5 সিক্রেশন করতেছে, 4 কজেস proliferation আর 5 করতেছে হলো ডিফারেন্সিয়েশন অফ বি সেল, পরে করতেছে প্লাজমা সেল করবে এবং মেমোরি সেল তৈরি করবে। প্লাজমা সেল কি করবে ইমিউনোগ্লোবুলিন তৈরি করবে বা অ্যান্টিবডি তৈরি করবে। আবার অন রিপিটেড এটা ফার্স্ট টাইম এবং প্রথম তৈরি হবে কি আইজিএম। আবার অন রিপিটেড ইনফেকশন বারবার যখন ইনফেকশন হবে তখন ক্লাস সুইচিং হবে হয় অন্য গুলো তৈরি হবে, অন রিপিটেড ইনফেকশন আইজিজি, আইজিএ, আইজি এগুলো তৈরি হবে। ঠিক আছে, তাহলে টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কিভাবে কাজ করে এটা মেকানিজম পড়লাম। টি ইন্ডিপেন্ডেন্ট কিভাবে কাজ করে। ক্লাস সুইচিংটা কি? ক্লাস সুইচিং হলো কি যে একটা অ্যান্টিবডি প্রথম যখন একটা ইনফেকশন যখন হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস প্রবেশ করলো ফার্স্ট মানে এটা হলো প্রাইমারি ইমিউন রেসপন্স যেটা হলো তখন শুধুই তৈরি হবে তোমার আইজিএম। ঠিক আছে, আমরা জানি যে আইজিএম এর আইজি ইমিউনোগ্লোবিনের ক্লাসে 5টা আছে, আর কি আছে আইজিজি, আইজিএ, আইজিডি এবং আইজিই। তো প্রাইমারি ইমিউন রেসপন্স তোমার হলো কি আইজিএম, শুধুই আইজিএম তৈরি হবে। পরে তোমার হবে কি এই আইজিএম থেকে আদার ক্লাসগুলো আদার অ্যান্টিবডি গুলো তৈরি হবে। ঠিক আছে, তখন তৈরি আইজিজি তৈরি হবে, আইজি এ তৈরি হবে, জি ডি সব তৈরি হবে, তবে প্রিডমিনেন্ট তৈরি হবে আইজিজি। এটাকেই বলা হয় ক্লাস সুইচিং, যে আইজিএম থেকে অন্যগুলো তৈরি হচ্ছে। এটা ডেফিনিশন অত ওইভাবে আমি বলবো না, তোমাদের আমরা কেউ জিজ্ঞাসাও করবো না, শুধু এইটুকু খালি যাটা এখন ক্লাস সুইচিং এক ক্লাস থেকে আরেকটা ক্লাসে যাচ্ছে। ঠিক আছে, এখন জি স্যার। মেকানিজম অ্যাকশন অফ টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এটা আবার কি করতেছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বেশি করে তোমার পলিস্যাকারাইড যেগুলো আর টি ডিপেন্ডেন্ট যেগুলো সেগুলো কিন্তু প্রোটিন ইন নেচার।
আর এখানে হবে পলিস্যাকারাইড যেগুলো অ্যান্টিজেন সেগুলো এখানে এই মেথডে কাজ করবে। এখানে কি হলো, টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনকে আমরা ভাগ করবো দুই ভাবে, একটা হলো টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 এর যেমন হলো লাইপোপ্রোটিসাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল, ঠিক আছে। লাইপোপ্রোটিসাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল অ্যাক্টিভেট বি লিম্ফোসাইট। এরা কিন্তু বি লিম্ফোসাইটকে ডাইরেক্টলি অ্যাক্টিভেট করবে, কিন্তু এরা কিন্তু তোমার আগেটা যেমন টি ডিপেন্ডেন্ট কি করতেছে অ্যাক্টিভেট, আগে প্রথম করলো আগে এপিসি আসলো, তারপরে তোমার সেখানে এমএসসি আসলো, তারপরে তোমার টি সেল অ্যাক্টিভেশন হলো, তারপরে তোমার টি সেল অ্যাক্টিভেশন হওয়ার পরে তারপরে বি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন করতে। আর এখানে কি হচ্ছে, এগুলো অ্যাক্টিভেশন করবে ডাইরেক্টলি বি সেলকে অ্যাক্টিভেশন করবে, ঠিক আছে। আগেই তোমার ডেফিনিশন জানছো যে lipopolysaccharide of gram-negative bacterial cell wall activate B lymphocyte by binding to their specific toll-like receptor rather than B cell receptor. B cell receptor কি থাকে IgM বা IgD, মেইনলি থাকে IgM, কিন্তু এই রিসেপ্টর ছাড়াও আরেকটা রিসেপ্টর আছে টল-লাইক রিসেপ্টর। টল-লাইক রিসেপ্টর এটা আমি বলবো না, তোমাদের এটা বলে মাথা খারাপ করতে যাচ্ছি না, ঠিক আছে, এটা আমি বলবো না। এটা এরা করবে কি বিসেল রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে না, না করে করবে কি টল লাইক রিসেপ্টর সঙ্গে বাইন্ড করবে। তাহলে এক্সাম্পল কি, লাইপোপলিসাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল অ্যাক্টিভেট বি লিম্ফোসাইট বাই বাইন্ডিং উইথ টল লাইক রিসেপ্টর রাদার দেন বি সেল রিসেপ্টর। আর টাইপ 2টা কি করতেছে, যেমন ক্যাপসুলার পলিসাইড, এরা কি করতেছে অ্যাক্টিভেট বি লিম্ফোসাইট বাই simultaneous cross linking of a number of B cell receptor। এরা কিন্তু বি সেল রিসেপ্টরকে, এরা কিন্তু টাইপ 2টা হলো কি বি সেল রিসেপ্টর মানে হলো আইজিএম এর সঙ্গে বাইন্ড করে তারপর সেলের ভিতরে প্রবেশ করতেছে এবং বি সেলকে অ্যাক্টিভেশন করতেছে, ঠিক আছে। একটা হলো বি সেলের টল লাইক রিসেপ্টর সঙ্গে বাইন্ড করতেছে টাইপ 1, যেমন হলো লাইপোপলিসাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়াল। আর ক্যাপসুলার পলিসাইডটা করতেছে কি, এরা বি সেল রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতেছে। এখন এই বি লিম্ফোসাইট অ্যাক্টিভেশন হলো কি হবে, আফটার অ্যাক্টিভেশন অফ বি লিম্ফোসাইট it is differentiated into plasma cell, then plasma cell produce immunoglobulin, ঠিক আছে। এবং ইমিউনোগ্লোবিন তৈরি হলো এবং এইখানে তৈরি হবে শুধুই আইজিএম। আচ্ছা, বাট ইন দিস কেস নো মেমোরি সেল প্রডিউস, এখানে কোনো মেমোরি সেল তৈরি হবে না। আগেরটা কিন্তু মেমোরি সেল তৈরি হচ্ছে, এখানে কিন্তু কোনো মেমোরি সেল তৈরি হবে না। এবং অন রিপিটেড ইনফেকশন only IgM is found because there is low level of class spacing of immunoglobulin। এখানে ক্লাস স্পেসিং হবে না এবং এখানে মেমোরি সেলও তৈরি হবে না এবং ক্লাস স্পেসিং হবে না। এখানে প্রাইমারি ইমিউন রেসপন্সে মানে ফার্স্ট টাইম যখন তোমার সেকেন্ডারি ইমিউন রেসপন্স তৈরি হবে না, যখন ইনফেকশন করলো তখনই সে শুধু আইজিএম তৈরি হবে, অন্য আইজিএম গুলো তৈরি হবে না, ঠিক আছে। এটুকু জানে রাখো। এখন আমরা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন, তাহলে আমরা এটা মেকানিজম অফ অ্যাকশনটা জানলাম। এখন আমরা পড়বো এই টি ডিপেন্ডেন্ট এবং টি ইনডিপেন্ডেন্ট, এটার পার্থক্যটা আমরা পড়বো। পার্থক্যটা কি, অলরেডি আমরা ডেফিনিশনটা জানছি এবং এই যে ফিগারটা দেখালাম সেটা যদি বুঝে থাকো তাহলে এটা বুঝবা। টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এটা কি, আগে বললাম যে প্রোটিন ইন নেচার, আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কি পলিস্যাকারাইড ইন নেচার। রিমেম্বার দিস, একটা প্রোটিন আর একটা হলো পলিস্যাকারাইড। আর ডেফিনিশন থেকেই দেখো, অ্যাক্টিভেট বি লিম্ফোসাইট উইথ দ্য হেল্প অফ টি লিম্ফোসাইট। আর টি ইন্ডিপেন্ডেন্ট কি, অ্যাক্টিভেট বি লিম্ফোসাইট ডাইরেক্টলি উইদাউট দ্য হেল্প অফ লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট, ঠিক আছে। ডেফিনিশন থেকে নিয়ে আসলাম। আবার টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেনে কি হবে, এখানে হবে ক্লাস স্পেসিং হয়, এখানে সব অ্যান্টিবডি তৈরি হবে, লিস্ট অফ প্রোডাকশন অফ দ্য আইজিএম, আইজিজি, আইজি, প্রিডমিনেন্টলি আইজিজি। এটা এই কথাটা অবশ্যই বলতে হবে, প্রিডমিনেন্টলি আইজিজি, মেইনলি তৈরি হয় এটা আইজিজি। আর যেহেতু তোমার ওই যে মেমোরি সেল তৈরি হয়, এই জন্য খালি তোমার মেমোরি সেল তৈরি হওয়ার জন্য তোমার আইজিজি তৈরি হবে। আর টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এখানে কি অনলি আইজিএম ইজ প্রোডিউসড, যতবার ইনফেকশন হবে খালি আইজিএমই তৈরি হবে। আর তোমার টি ডিপেন্ডেন্টে সেখানে তোমার
প্রাইমারি ইমিউন রেসপন্সের আইজিএম হবে, আর সেকেন্ডারিতে হবে সবগুলাই তৈরি হবে। তারপরে আগে বলছি টি ডিপেন্ডেন্ট কি মেমোরি সেল তৈরি হয়, আর টি ইন্ডিপেন্ডেন্ট কি মেমোরি সেল তৈরি হয় না। আর টি ডিপেন্ডেন্টে কি বললাম, ওই আমি ফিগারে দেখালাম যে বোথ সেল মেডিয়েটেড ইমিউনিটি এবং হিউম্যান ইমিউনিটি সবই তৈরি হচ্ছে। আর টি ইন্ডিপেন্ডেন্টে কি হচ্ছে, খালি তোমার হিউম্যান ইমিউনিটি বা অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি তৈরি হচ্ছে। এই হলো পার্থক্য, বুঝছো তো এখন? এগুলো কিন্তু পরীক্ষায় ভাইবা রিটার্ন সবই ধরি আমরা। তাহলে অ্যান্টিজেন একটা বিশাল চ্যাপ্টার, এটা তাহলে ভালো করে পড়ে দিও। এখন এই জি, ক্লাস স্যার। এটা আর ক্লাস তাহলে আবার কবে করবা? আজকে হলো আপনি স্যার বন্ধ ডেটটা বলে দিন। শনিবারে করি নাকি ক্লাস? শনিবারে একটা না হয়ে যাচ্ছে। একটা না, জি তাহলে স্যার। কবে, তোমার ওগুলো পুজো পরে শুরু করেন, মঙ্গলবার বা আচ্ছা তারপর তাহলে মঙ্গলবারে করো। তাহলে না, হ্যাঁ, পূজা মানে তোমার পুজো আচ্ছা পূজা 26 পুজো তারিখ, কয় তারিখ? 26 তারিখে আবার 26 তারিখে আবার আছে। 26 তারিখ স্যার, দেখে নিন। মঙ্গলবার। স্যার 26 তারিখ তো স্যার, স্যার মানে ওই দশমী তো 26 মনে হয় তারিখ স্যার 26 সোমবার। আর 27 তারিখ থেকে করি। হ্যাঁ 27 তারিখ থেকে করো। তোমার হলো জি স্যার। স্যার 29 তারিখ পর্যন্ত স্যার, 29 তারিখ পর্যন্ত তো স্যার পূজার বন্ধ দিতে হচ্ছে। একটা না না, নোটিশে দেখলাম অত যে অত অত যে দেরি অনলাইন না। ক্লাসগুলো হচ্ছে 29 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। আর তোমাদের তো সময় নেই, বুঝছো না? সময় তোমাদের কিল করো, তাহলে হবে কি তোমার পিছিয়ে যাবে, তখন ক্লাস নেওয়া সম্ভব হয় না, ব্যাপারটা বুঝছো তো? জি স্যার। তোমাদের রুটিন যখনই দিবে তখনই কিন্তু তোমার কিন্তু ক্লাস করতে পারবে না। তো অন্য ক্লাসগুলো অফ রাখো, ঠিক আছে, কিন্তু ওই যে মাইক্রোবায়োলজি তোমার তোমার যেমন ফার্মাকোলজি ছোট্ট একটা সাবজেক্ট, এটা তোমার ক্লাস বেশি আর দেরি হবে না। কিন্তু মাইক্রোবায়োলজি তো আমার কিন্তু তোমার কিছুই হয়নি এখনো, অনেক ক্লাস বাকি আছে, অনেক ক্লাস বাকি আছে। প্যাথোলজি অতি শর্টলি ক্লাস মানে শুরু করলেই শেষ হয়ে যাবে। কিন্তু মাইক্রোবায়োলজি কিন্তু অনেক সাবজেক্ট আছে, তোমার অনেক অনেক ইয়ে আছে, কিন্তু 100টা ক্লাস আমাকে কমপক্ষে নিতে হবে। তারপরে এই জিনিসটা বুঝে দেখো, ওই জন্য তো আমি বলতেছি তোমরা যাতে ডিউ টাইমে পরীক্ষা দিতে পারো, ওই জন্য তোমরা করো। তাহলে আগামী ক্লাস হবে 27 তারিখে, 27। তাহলে তোমার গ্যাপ পাচ্ছ 4 দিন তোমার বন্ধ থাকতেছে, 4 দিন। জি স্যার। 27 তারিখে যা 10টায়, আর হলো সেদিন পড়াবো অ্যান্টিবডি, ঠিক আছে? জি স্যার। সবাই ভালো থাকো, সবাই পূজা এনজয় করো, পূজা করো যারা হিন্দু, এটুকু।